এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কলেজ ক্যাম্পাসের সকাল, চারপাশে ছাত্রছাত্রীদের কোলাহল। বিশাল গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটা পুরনো মোটরসাইকেল ধোঁয়া ছাড়ছে। হুট করে এক ছেলেকে দেখা যায়, সে ধীরে ধীরে ক্যাম্পাসের দিকে এগোচ্ছে। হাঁটার ভঙ্গি যেন একটু অস্বাভাবিক, যেন ঠিক কোথায় যেতে হবে বুঝতে পারছে না। ছেলেটার পরনে ঢোলা শার্ট, হাঁটু পর্যন্ত পুরনো প্যান্ট, গায়ে সস্তা জুতো, আর কাঁধে একটা পুরনো ব্যাগ ঝুলছে। চুল এলোমেলো, মুখে এক ধরনের নিষ্পাপ সরল হাসি। মুখে যেন সবসময় এক অদ্ভুত বিস্ময় লেগে আছে। সে যেন নিজের জগতে হারিয়ে থাকা কোনো এক ভিন্ন দুনিয়ার মানুষ। সেই ছেলেটিই জুয়েল। কলেজের মূল ভবনের দিকে এগোতেই চারপাশের ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করে। দু একজন ফিসফিস করে বলছে, নতুন আবুল মনে হচ্ছে। আরে আবুল একটা, এমনিও কেউ কলেজে আসে? জুয়েল এসব শুনেও কেমন নির্বিকার, যেন কিছুই তার কানে আসছে না। সে চারপাশ দেখে দেখে হাঁটছে, সব কিছুই তার কাছে নতুন মনে হচ্ছে। ঠিক তখনই কলেজের সব থেকে অভিজাত গ্রুপের মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো একজন মেয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটার নাম জিনিয়া। সে একেবারে রাজকীয় স্টাইলে ক্যাম্পাসে হাঁটে। পরনে দামি ব্র্যান্ডের পোশাক, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ব্যাগ। সে নিজেকে সবসময় বিশেষ কিছু ভাবতে ভালোবাসে, এবং সত্যি কলেজে তার একটা আলাদা প্রভাব আছে। জিনিয়া কিছু দূর দাঁড়িয়ে দেখে ছেলেটা একেবারে একটা গ্রাম থেকে উঠে আসা বোকা শোকা ধরনের মনে হচ্ছে। সে অবাক হয়ে হাসে, তারপর তার বান্ধবীদের উদ্দেশ্যে বলে, দেখেছিস, হে আবার কে? মনে হচ্ছে সোজা গরুর গাড়ি থেকে নেমে এসেছে। বান্ধবীরা হেসে ফেলে। জিনিয়া তখন জুয়েলের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলে, এই, তুমি এখানে ঠিক জায়গায় এসেছো তো? জুয়েল থমকে দাঁড়ায়, অবাক চোখে তাকায়, একটু হাসে। হ্যাঁ আপু, এটা কি কলেজ না? এই কথা শুনে সবাই হাসতে শুরু করে। আপু? আরে ভাই, এটা কলেজ, এখানে আপু বলে ডাকলে একে পাত্তাই দেবে না। জিনিয়ার মুখ কালো হয়ে যায়। সে প্রচণ্ড গম্ভীরভাবে বলে, আরে বোকা, তুই কি জানিস না আমাকে কেউ আপু ডাকে না? জুয়েল চমকে ওঠে, কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, ও, তাহলে আপনাকে কি রাখতে হবে? জিনিয়া ঠোঁট কামড়ে ধরে। আমাকে শুধু জিনিয়া বলবি, আর একবার যদি আপু বলিস তোর অবস্থা খারাপ হবে। জুয়েল মাথা চুলকায়, একটু হাসে। ঠিক আছে আপু। ওহ, মানে জিনিয়া। আবারও হাসি রোল পড়ে যায়। জিনিয়া তার বন্ধুরা কলেজের মাঠে বসে আছে, ওদের আড্ডা জমে উঠেছে। এমন সময় জুয়েল ক্যাম্পাসের আশেপাশে হাঁটাহাঁটি করছে। তার হাঁটার স্টাইলটাই এমন যে দেখে মনে হচ্ছে সে কিছু বুঝতেই পারছে না। এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে এটা জীবনে প্রথমবার শহরে এসেছে। এ আবার ক্লাস করবে? মনে হচ্ছে যোগের ক্লাসে ভর্তি হতে এসেছে। দেখ না কেমন হাঁটছে, কোথাও ধাক্কা খেয়ে পড়বে না তো? জিনিয়া একটা দুষ্টু হাসি দেয়। আচ্ছা, ওকে একটু পরীক্ষা করা যাক। সবাই কৌতূহলী হয়ে ওঠে। জিনিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর নিজের ওয়াটার বোতলটা হাতে নেয়। সে কিছুটা চালাকির সঙ্গে নিজের পানির বোতলটা জুয়েলের সামনে ফেলে দেয়। জুয়েল সেটা লক্ষ্য করে থামে, বোতলটা তুলে নেয়, তারপর সরলভাবে জিনিয়ার দিকে এগিয়ে এসে বলে, আপু, আপনার বোতল পড়ে গেছে। জিনিয়ার মুখ আবার কালো হয়েছে। বন্ধুরা হেসেই গড়াগড়ি খায়। আবার আপু বললি? জুয়েল চমকে উঠে বলে, ও, ভুল হয়ে গেছে। তুই জানিস আমি কে? জুয়েল মাথা চুলকায়। আপনি তো মনে হচ্ছে আমাদের বড় আপুদের মতো। এটা শোনার পর এবার সত্যি জিনিয়া রেগে যায়। তোর তো শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, ওকে একটা মজা শেখাতে হবে। জিনিয়া ও তার বন্ধুরা মিলে ঠিক করে নতুন ছেলেকে একটু মজা শেখানো দরকার। এদিকে জুয়েল একা একা করিডোরে হাঁটছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে, এই। জুয়েল পেছনে তাকিয়ে দেখে জিনিয়া দাঁড়িয়ে আছে, মুখে রহস্যময় হাসি। তোর নাম কি? জুয়েল। আজ থেকে তোর নতুন নাম আবুল, কেমন? কিন্তু আমার নাম তো জুয়েল। তোর নাম এখন থেকে আবুল।
তুই যদি এখানে ঠিক মতো থাকতে চাস তাহলে যা বলবো তাই করতে হবে। জুয়েল কিছুটা অবাক হয়ে বলে, ঠিক আছে, যদি আপনি চান তাহলে আবুলই বলবেন। সবাই হেসে ওঠে। জুয়েল ধীরে ধীরে হেঁটে চলে যায়, কিন্তু সে একবারও রাগ দেখায় না, বরং একটা হালকা হাসি তার মুখে লেগে থাকে। জিনিয়া তাকিয়ে দেখে ছেলেটা একটু অন্যরকম। সে এত অপমান সহ্য করেও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। সে মনে মনে ভাবে, আচ্ছা, ছেলেটা কি সত্যি এত সরল, নাকি এর পেছনে কিছু রহস্য আছে? এই ভেবে সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর একটু হাসে। এদিকে আকাশে সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছে। এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। পরের দিন কলেজ ক্যাম্পাসের নতুন সকাল। ক্লাস শুরু হতে এখনও কিছুক্ষণ বাকি। মাঠের এক কোণে জিনিয়া বসে আছে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে। চারপাশে হাসাহাসি, গল্পগুজব চলছে, কিন্তু আজ জিনিয়ার মন অন্য কিছু নিয়ে ব্যস্ত। গতকাল থেকে জুয়েলকে দেখে তার মধ্যে একটা অন্যরকম কৌতূহল জন্মেছে। ছেলেটা এত নির্বিকার কেন? এত অপমান সহ্য করেও মুখে একটা হাসি রেখে কিভাবে থাকে? সে ঠিক করে ফেলেছে আজ জুয়েলকে আরও বড় রকমের অপমান করবে। জিনিয়া, তার বান্ধবী স্নিগ্ধা, মেহেরিন, রাভা আর বন্ধু তানভীর, শুভ, রবি সবাই করিডোরে দাঁড়িয়ে আছে। জিনিয়া, আজ কি প্ল্যান? আজকে সবাই জানবে আমাদের কলেজের সবচেয়ে বড় পোকাটা কে। সবাই কৌতূহলী হয়ে ওঠে। ঠিক তখনই করিডোর দিয়ে এলোমেলোভাবে হেঁটে আসছে জুয়েল। গলায় ব্যাগ ঝোলানো, চুলগুলো এলোমেলো, মুখে সে একই সরল হাসি। জিনিয়া একটা দুষ্টু হাসি দেয়। বন্ধুগণ, আজ আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের কলেজের সবচেয়ে বড় আবুলের সঙ্গে। সবাই তাকায়। আবুল কে রে? জিনিয়া একটু থেমে চারপাশে তাকায়, তারপর আঙুল তুলে জুয়েলের দিকে দেখিয়ে বলে, এই যে আমাদের কলেজের নিজস্ব আবুল, জুয়েল। এক মুহূর্ত নীরবতা, তারপর করিডোরে হাসি রোল পড়ে যায়। ওরে বাপরে, এইরকম বোকাশোকা ছেলে আমি আগে দেখি নাই। একেবারে চরম হাবলু। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। জুয়েল মাঝখানে দাঁড়িয়ে আছে, চারপাশের হাসাহাসি দেখছে, কিন্তু তার মুখে কোনো অপমানের ছাপ নেই, বরং ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি লেগে আছে। সে আস্তে আস্তে মাথা চুলকায়, তারপর মৃদু স্বরে বলে, ও, আমাকে আবুল বানানো হচ্ছে? তুই এখন বুঝলি? আহারে, এত বোকা। সবাই আবারও হেসে ওঠে। আরে ভাই, তোর তো এই নামেই ফিট করে। একেবারে পারফেক্ট নাম। জিনিয়ার সামনে এগিয়ে আসে, তারপর ঠোঁটে একটা খেলা করা হাসি নিয়ে বলে, আচ্ছা আবুল, আমাকে একটা প্রশ্নের উত্তর দে। তুই কি সত্যি এতটা বোকা, নাকি তুই শুধু আমাদের মজা দেওয়ার জন্য এত সিম্পল? সবাই কৌতূহলী হয়ে তাকায়। জুয়েল একটু থেমে বলে, আমি কি বলবো, আমি যেমন তেমনই। মানে তুই সত্যি আবুল? হয়তো। হাসি রোল আবার ছড়িয়ে পড়ে, কিন্তু এবার কেউ কেউ খেয়াল করে জুয়েলের ভেতর একটা আশ্চর্য ধৈর্য আছে। এই হাসাহাসির মাঝে হঠাৎ একজন চীনা গলা শোনা যায়। বাহ, বেশ চলছে তো নাটক। সবাই পেছনে ফিরে তাকায়। করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে রাজু। রাজু জুয়েলের একমাত্র বন্ধু। ছেলেটা সবসময় হাসি খুশি, একটু দুষ্টুমি টাইপের, কিন্তু যখন দরকার পড়ে তখন সে খুব সিরিয়াস হয়। তোমরা সবাই মিলে একটা নিরীহ ছেলেকে নিয়ে হাসাহাসি করছো আর ও কিছু বলছে না, দারুণ তো। আরে এটা তো মজা, তুই নাক গলাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোমরা ওকে যাই বলো, কিন্তু খেয়াল রেখো সময় বদলাতে দেরি লাগে না। জিনিয়া একটু বিরক্ত হয়। ও, নতুন বুদ্ধিজীবী এসেছে। আচ্ছা রাজু, তুমি কি বলতে চাচ্ছ যে একদিন এই আবুল আমাদের সবাইকে হারিয়ে দেবে? আমি কিছু বলিনি, তবে সময় প্রমাণ করবে কে কাকে হারাবে। সবাই হাসতে হাসতে চলে যায়, কিন্তু রাজু আর জুয়েল করিডোরে দাঁড়িয়ে থাকে। দোস্ত, তুই কেন কিছু বলিস না? কেন বলবো? ওরা যদি আমাকে বোকা ভাবে তাহলে সমস্যা কোথায়? রাজু মাথা নাড়ে। তুই জানিস তুই আসলে কি? ওরা জানে না, কিন্তু সবকিছু সহ্য করতে করতে তোর ধৈর্যের বাঁধ কখনো না কখনো ভাঙবে, তখন কি করবি? জুয়েল একটু হাসে। দেখি তখন কি হয়। রাজু এবার সত্যিই বিরক্ত হয়। তোর এই নিরীহ ভাবটা আমাকে ভয় দেখাচ্ছে দোস্ত। আমি জানি তুই যা তার চেয়ে অনেক বড় কিছু। যখন সময় আসবে তখন লড়াই করতে হবে। জুয়েল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, সময় এলেই দেখা যাবে। রাজু একটা দীর্ঘশ্বাস ফেলে। আচ্ছা, কিন্তু আমি থাকবো তোর পাশে। যখন দরকার পড়বে তখন তুই আমাকে মনে করিস।
জুয়েল মৃদু হাসে। ক্যাম্পাসের মাঠের এক কোণে একা দাঁড়িয়ে আছে জুয়েল। তার চোখে কোনো দুঃখ নেই, কিন্তু একটা অদ্ভুত ভাবনা আছে। তার সরল চেহারার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই খেলা তো সবে শুরু হলো। কলেজ ক্যাম্পাস, দুপুর গড়িয়ে বিকেল, ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু কিছু ছাত্রছাত্রী এখনও আড্ডা দিচ্ছে। যিনি আজ নতুন কিছু ভাবছে। জুয়েলের সে নিরীহ হাসি, অদ্ভুত ধৈর্য আর নির্বিকার মনোভাব দেখে সে এক ধরনের কৌতূহলে পড়েছে। এই ছেলে কি আসলে এতটা বোকা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? এ প্রশ্নের উত্তর খুঁজেই সে ঠিক করেছে এবার জুয়েলকে একটু পরীক্ষা করে দেখবে। যদি সত্যি সে নির্বোধ হয় তাহলে কিছু মজার শাস্তি দিলেও কিছু বলবে না, আর যদি সে চালাক হয় তাহলে একসময় ধৈর্য হারিয়ে ফেলবে। জিনিয়া, স্নিগ্ধা, মেহেরিন, রাফা, তানভীর, শুভ, রবি সবাই জড়ো হয়েছে। সামনে দাঁড়িয়ে আছে জুয়েল, তার মুখে সে একই শান্ত হাসি। আচ্ছা আবুল, আজকে তোর একটা পরীক্ষা নেই। কি পরীক্ষা? আমরা তোকে কিছু কাজ দেব, যদি করতে পারিস তাহলে তুই পাস। আর যদি না পারিস তাহলে কলেজের সবাইকে বলবি আমি আসলেই আবুল। সবাই হেসে ওঠে। জুয়েল একটু মাথা চুলকায়। ঠিক আছে, বলো কি করতে হবে। জিনিয়া একটা মুচকি হাসি দেয়। প্রথম টাস্ক, ক্যান্টিনে গিয়ে সবাইকে জোরে বলবি আমার নাম আবুল, আমি বোকা। তারপর একটা চা নিয়ে আসবি। দেখি তোর লজ্জা আছে কি না। সবাই মজা দেখতে আগ্রহী হয়ে ওঠে। জুয়েল ধীর পায়ে ক্যান্টিনে ঢোকে। আশেপাশে অনেকে বসে আছে, কেউ খাচ্ছে, কেউ গল্প করছে। সবার সামনে দাঁড়িয়ে জুয়েল হাসি মুখে বলে, সবাই শুনুন, আমার নাম আবুল, আমি বোকা। এক মুহূর্তের জন্য ক্যান্টিনে নীরবতা নেমে আসে। তারপর সবাই হেসে গড়িয়ে পড়ে। এই ছেলে তো সত্যিই পাগল। এত সহজে এটা বলে দিল। কিন্তু জুয়েল নির্বিকার মুখে কাউন্টারে গিয়ে একটা চা নিয়ে ফিরে আসে। জিনিয়া বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। তুই একটুও লজ্জা পেলি না? তোমরা যদি মজা পাও তাহলে ক্ষতি কি? বাহ, সাহস আছে মাইরি। এবার লাইব্রেরির সামনে দ্বিতীয় পরীক্ষা, লাইব্রেরির ভেতরে গিয়ে সবাইকে জোরে বলে বলবি আমি প্রশ্ন কমন না পেলে পরীক্ষা দিতে পারি না। তারপর বের হয়ে আসবি। দেখি তোর ধৈর্য কতদূর যায়। জুয়েল মাথা নাড়ে। সে লাইব্রেরির ভেতরে ঢোকে, যেখানে বেশ কয়েকজন শিক্ষকও আছেন। তারপর গলা খাঁকারি দিয়ে বলে, আমি প্রশ্ন কমন না পেলে পরীক্ষা দিতে পারি না। সবাই চমকে তাকায়। কয়েকজন হাসতে শুরু করে, কিন্তু লাইব্রেরিয়ান কড়া গলায় বলে, এটা লাইব্রেরি, বাইরে যাও। জুয়েল মাথা নিচু করে চুপচাপ বের হয়ে আসে। বাইরে এসে দেখে জিনিয়া তার বন্ধুরা হাসতে হাসতে লুটিয়ে পড়েছে। দোস্ত, তুই তো মার খাবি একদিন। তুই সত্যি একটা অদ্ভুত ছেলে। শেষ পরীক্ষা, তুই পুরো ক্যাম্পাস ঘুরে 3 বার দৌড়াবি আর বলবি আমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানুষ। যদি পারিস তাহলে তুই পাস। জুয়েল একটু হাসে, তারপর কিছু না বলে দৌড়াতে শুরু করে। মাঠের চারপাশে দৌড়ানোর সময় সে বারবার বলে, আমি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। চারপাশে লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। অনেকে ভিডিও করছে, কিন্তু জিনিয়া এবার আর হাসছে না। সে লক্ষ্য করলো জুয়েল এসব করলেও তার মুখে কোনো লজ্জা বা অপমানের ছাপ নেই, যেন সে কিছুতেই কষ্ট পায় না। সব পরীক্ষার পর জুয়েল ধীর পায়ে ফিরে আসে। তুই তো সব পাশ করলি। তাহলে এবার আমি আবুল না, তাই তো? সবাই একটু অপ্রস্তুত হয়ে যায়। আচ্ছা, তুই এত কিছু করলি, একটু রাগ করলি না? রাগ করলে তো তোমরা হাসতে পারতে না। স্নিগ্ধা, রাফা, তানভীর সবাই চুপ হয়েছে। জিনিয়া এবার সত্যিই অবাক। এ ছেলে কি সত্যিই বোকা, নাকি সে ইচ্ছে করে সব কিছু সহ্য করছে? সে নিজের অজান্তেই বলে বসে, তুই সত্যি অদ্ভুত। ভালো না খারাপ? জিনিয়া কিছু বলল না, শুধু একটু হাসল। তার মনে হলো জুয়েলকে বোঝা এত সহজ নয়। হয়তো বন্ধুত্ব দিয়ে তার রহস্য জানা যাবে। পরের দিন কলেজ ক্যাম্পাসের বাতাসে আজ একটু অন্যরকম অনুভূতি। জিনিয়া নিজেকে সামলাতে পারছে না। গত কয়েকদিন ধরে সে জুয়েলকে নিয়ে বেশি ভাবছে। এটা সে নিজেও টের পেয়েছে। শুরুতে এই ছেলেকে বোকা বানানো ছিল তার খেলা, কিন্তু কখন যে খেলার মধ্যে একটা অদ্ভুত টান চলে এসেছে সেটা বুঝতে পারেনি। তার হাবভাব, তার ধৈর্য, তার নির্বিকার হাসি সব কিছু যেন এক অদ্ভুতভাবে তাকে আকৃষ্ট করেছে। কিন্তু আজ কিছু একটা বদলে গেছে। আজ জিনিয়ার মন খারাপ। বিকেলে ক্লাস শেষে
চিনিয়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখছে জুয়েলকে। জুয়েল কলেজের কয়েকজন মেয়ের সাথে কথা বলছে। রাফা, স্নিগ্ধা, মেহেরিন তারা সবাই হাসছে, মজা করছে, আর জুয়েলও তাদের সাথে হাসছে। জিনিয়ার মুখ শক্ত হয়ে গেল, তার ভেতরে কোথাও যেন একটা আগুন জ্বলে উঠল। ও কি এত সহজে অন্য মেয়েদের সাথে মিশে যেতে পারে? আমি কি শুধু ওর জন্যই এতটা ভাবছিলাম? কেন জানে না, কিন্তু তার খুব রাগ হচ্ছে। হাত মুঠো করে ধরে সে এগিয়ে যায়। জুয়েল একটা বেঞ্চে বসে আছে, সামনে রাফা, মেহেরিন, স্নিগ্ধা হাসতে হাসতে কিছু বলছে। ঠিক তখনই, তুই এখানে কি করছিস? সবাই চুপ হয়ে যায়। জুয়েল একটু চমকে তাকায়। কেন? বন্ধুরা বসতে বলল, তাই বসে আছে। বন্ধুরা? তোর কবে থেকে এত মেয়ে বন্ধু হলো? স্নিগ্ধা, রাফা, মেহেরিন পরস্পর চাঁচাবি করে। উফ, কি কেয়ারিং! মনে হচ্ছে কেউ কারোর ওপর নজরদারি চালাচ্ছে। সবাই হাসতে থাকে, কিন্তু জিনিয়া মোটেও হাসছে না। শোন, তুই আমার সাথে থাকবি না ওদের সাথে। জুয়েল এবার সত্যিই অবাক। সে মুচকি হাসে। তুমি কি আমাকে বেছে নিতে বলছো? যদি না বলি? তাহলে আমি যা করছি তাই করব। এই কথা শুনে জিনিয়া আরও রেগে গেল। সে কিছু না বলে সোজা ঘুরে চলে গেল। দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল রাজু। সে হালকা হেসে জুয়েলের পাশে এসে বসে। দোস্ত, ব্যাপারটা বুঝলি? কোন ব্যাপার? ভাই, আমার চোখ কিন্তু তীক্ষ্ণ। জিনিয়া তো তোর জন্য পাগল হয়ে যাচ্ছে। পাগল? ও তো আমাকে অপমান করার সুযোগ খোঁজে। আরে সেটাই তো প্রেমের প্রথম স্টেপ। আগে ঘৃণা, তারপর অভ্যাস, তারপর ভালো লাগা, আর এখন সে তোকে অন্য মেয়েদের সাথে দেখলে তো রেগে যাচ্ছে। জুয়েল চুপ হয়ে গেল। এই বিষয়টা সে খেয়াল করেনি। তার মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি কাজ করলো। জিনিয়া কলেজের ছাদে একা বসে আছে। তার মন ভালো নেই। সে নিজেকে প্রশ্ন করছে, আমি কেন এতটা রাগ করলাম? ও তো একটা সাধারণ ছেলে, তাহলে আমি কেন ওর উপর অধিকার দেখাচ্ছি? সে নিজের মনে স্বীকার করে নেয় সে জুয়েলকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু সে এটা মেনে নেবে কিভাবে? সে তো এতদিন জুয়েলকে অপমান করেছে, মজা নিয়েছে। তাহলে এখন যদি হুট করে ভালোবাসার কথা প্রকাশ পায়, সেটা কতটা অস্বাভাবিক হবে? সে দীর্ঘশ্বাস ফেলে, তারপর মনে মনে বলে, আমি এটা হতে দিব না। আমি জুয়েলকে পছন্দ করি না। কিন্তু মনের ভেতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, মিথ্যে বলছিস জিনিয়া। সন্ধ্যার দিকে জুয়েল ছাদে আসে। জিনিয়া তখনও বসে আছে। জুয়েল তার পাশে বসে। একটা নীরবতা। তারপর জুয়েল আসতে বলে, তুমি রেগে গিয়েছিলে? তাতে তোর কি? কারণ জানতে চাচ্ছি। কারণ কিচ্ছু নেই, তোর যা খুশি কর। জুয়েল একটু হাসে। ঠিক আছে, তবে একটা কথা বলবো। কি? তুমি আমাকে অপমান করতে চেয়েছিলে, কিন্তু জানো আমি তোমার প্রতি বিরক্ত নই। জিনিয়া চুপ করে যায়। তার ভেতরে যেন কিছু একটা নরম হয়ে আসে। সে মাথা নিচু করে বলে, তুই একটা বোকা। তারপর তারা সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজ ক্যাম্পাসের আকাশ আজ একটু ঘন অন্ধকারে ঢাকা। একটা নতুন ঝড় আসতে চলেছে। তবে এই ঝড় প্রকৃতির নয়, সম্পর্কের। জিনিয়া যখন নিজের অনুভূতির সঙ্গে লড়াই করছে, তখন একজন ব্যক্তির প্রবেশ ঘটল যে এই সম্পর্ককে কখনোই মেনে নিতে পারবে না। সে হলো রকি। জিনিয়া ছোটবেলার বন্ধু, যার মনে আজও একটা স্বপ্ন বেঁচে আছে। জিনিয়া শুধু তারই হবে, কিন্তু এখন তার স্বপ্নের সামনে একটা বাধা দাঁড়িয়ে গেছে, জুয়েল। রকি দেখেছে কিভাবে জিনিয়া ধীরে ধীরে জুয়েলের প্রতি ঝুঁকছে, এবং সে এটা কিছুতেই মেনে নিতে পারবে না। সকালবেলা কলেজের মূল ফটকের সামনে একটা বাইক এসে থামে। বাইক থেকে নামে একজন সুদর্শন, আত্মবিশ্বাসী, কিন্তু চোখে এক ধরনের কঠোরতা। সে আর কেউ না, রকি। তার গাঢ় কালো শার্টের হাতা গুটানো, চুল ঠিকঠাক সেট করা, চোখে দামি সানগ্লাস। চারপাশের অনেকে তাকে দেখে চুপ করে যায়। রকি কলেজের বেশ পরিচিত নাম, বিশেষ করে তার প্রভাব, অর্থ আর তার রাগের জন্য। সে একবার গ্লাস খুলে চারপাশটা দেখে নেয়, তারপর ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। তবে তার চোখ শুধু একজনকে খুঁজছে, জিনিয়া। ক্যাম্পাসের গাছের ছায়ায় বসে আছে জিনিয়া, তার পাশে স্নিগ্ধা, মেহেরিন, রাফা। এমন সময় রকি এসে সামনে দাঁড়ায়। কি খবর জিনু? রকি, তুই এখানে? আমি আসবো না? কতদিন পর তোকে দেখলাম। স্নিগ্ধা ফিসফিস করে মেহেরিনকে বলে, ব্যাপারটা গরম মনে হচ্ছে। তো কেমন আছিস? নতুন কিছু? জিনিয়া স্বাভাবিক থাকার চেষ্টা করে। সব ঠিক আছে, তুই বল কেমন আছিস? ভালোই ছিলাম, কিন্তু আজকাল তোর কিছু খবর পাচ্ছি যা আমার ভালো লাগছে না।
জিনিয়া একটু অপ্রস্তুত হয়ে যায়। মানে? একটা ছেলের নাম বারবার শুনছি, কিন্তু একটা চলছে নাকি? এবার রাফা আর মেহেরিন মুখ টিপে হাসে, কিন্তু জিনিয়া এবার একটু কঠোর হয়। রকি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। রকির মুখটা কঠোর হয়েছে। ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো ছোটবেলার বন্ধু জিনু। তুই জানিস আমি তোকে কেমন ভাবে দেখি, তাই না? এ কথা শুনে চারপাশে নীরবতা নেমে আসে। জিনিয়া এবার সরাসরি রকির চোখে তাকায়। দেখ রকি, বন্ধুত্ব আর অন্য কিছু এক জিনিস নয়। আমি তোকে সবসময় বন্ধু হিসেবে দেখেছি। রকির চোখের ভেতরে একটা ঝলক খেলেছে। সে কিছু না বলে দাঁড়িয়ে থাকে, তারপর মুচকি হেসে বলে, আচ্ছা দেখা হবে। সে ধীর পায়ে ক্যাম্পাসের দিকে এগিয়ে যায়, কিন্তু তার মনে আগুন জ্বলছে। এই আগুন সে এত সহজে নিভতে দেবে না। রকি সোজা চলে যায় জুয়েলের কাছে। এ সময় জুয়েল আর রাজু বসে আছে ক্যান্টিনে। তুই জুয়েল? জুয়েল মাথা তোলে, সামনে তাকিয়ে দেখে একজন শক্তপোক্ত ছেলে দাঁড়িয়ে আছে, যার চোখে বিদ্বেষ স্পষ্ট। হ্যাঁ, তুমি কে? তোর নতুন বন্ধু। রাজু সাথে সাথে ব্যাপারটা ধরে ফেলে। দোস্ত, এই লোক বিপজ্জনক। রকি একটা চেয়ার টেনে বসে। শোন, তোর বুদ্ধি থাকলে জিনিয়ার কাছ থেকে দূরে থাকবি, ও আমার জিনিস। জুয়েল শান্ত থাকে। মানুষ কি কোনো জিনিস হয়? রকি এবার একটু রেগেছে। বেশি চালাকি করবি না, আমি যা বলেছি সেটা মাথায় রাখ। জিনিয়া তোর জন্য না। রাজু এবার চুপ থাকতে পারে না। ওরে বাবা, কেউ আবার মানুষকেও নিজের সম্পত্তি ভাবছে। রকি এবার রাগে ফেটে পড়ে। সে একদম জুয়েলের সামনে এসে দাঁড়ায়। একটা কথা মনে রাখবি, আমি যা চাই সেটা আমি পাই, আর যদি কেউ বাধা দেয় তাহলে তাকে শেষ করে দিই। জুয়েল এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে এখনো সেই নিরীহ ভাবটাই আছে, কিন্তু রাজু জানে জুয়েল কখনো ভয় পায় না। তাহলে দেখা যাক কে কাকে শেষ করে। রকি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর ধীরে ধীরে বলে, এই যুদ্ধ শুরু হলো। রাতের আকাশ আজ পরিষ্কার, যেন প্রকৃতি কিছু বিশেষ ঘটনার জন্য প্রস্তুত হয়ে আছে। কলেজ জীবনে কত কিছু বদলে গেছে। জিনিয়া যে একসময় জুয়েলকে নিয়ে মজা করত, আজ সে নিজেই নিজের মনের সাথে লড়াই করছে। তার হৃদয়ের প্রতিটা হৃদস্পন্দনে একটাই নাম, জুয়েল। কিন্তু সে কি পারবে নিজের অনুভূতি স্বীকার করতে? জুয়েলকে এই সম্পর্ককে মেনে নেবে? এমনই এক সন্ধ্যায়, এক অপ্রত্যাশিত মুহূর্তে জিনিয়া হঠাৎ বলে ফেলে, জুয়েল, আমি তোমাকে ভালোবাসি। সন্ধ্যার নরম বাতাস বইছে। কলেজের ছাদে একা দাঁড়িয়ে আছে জিনিয়া। সে একটা বড় শ্বাস নেয়। তার মনে হচ্ছে আজই সঠিক দিন, আজই সে বলে ফেলবে। সে বারবার নিজেকে প্রস্তুত করছে। আমি কি ঠিক করছি? ও যদি না বলে? কিন্তু আর অপেক্ষা করা যাবে না। সে ফোন বের করে জুয়েলকে মেসেজ পাঠায়, ক্যাম্পাসের ছাদে আয়, জরুরি কথা আছে। কয়েক মিনিট পর জুয়েল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। তার চোখে কৌতূহল। কি রে, এত সিরিয়াসলি ডেকে আনলি, কি হয়েছে? জিনিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর এক গভীর শ্বাস ফেলে বলে, জুয়েল, আমি একটা কথা বলতে চাই। জুয়েল হাসে, বল না। কিন্তু জিনিয়ার গলা শুকিয়ে গেছে, তার চোখে দ্বিধা। কিছু বলবি তাই না? ভয় পাচ্ছিস কেন? আমি তোমাকে ভালোবাসি জুয়েল। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। জুয়েলের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জুয়েল বিশ্বাস করতে পারছে না সে যা শুনেছে। সে কি ভুল শুনল? এই জিনিয়া যে তাকে এতদিন অপমান করেছে, মজা করেছে, সে আজ হঠাৎ করে প্রেমের কথা বলছে। তুই কি মজা করছিস? আমি কখনো এত সিরিয়াস ছিলাম না জুয়েল। জুয়েল এবার সত্যিই দ্বিধায় পড়ে যায়। সে কি করবে? সে কি এটাকে বিশ্বাস করবে, নাকি এটা আবার জিনিয়ার নতুন কোনো খেলা? সে কিচ্ছু বলতে পারে না। জিনিয়া তার চোখের দিকে তাকিয়ে বলে, তুই বিশ্বাস কর আর বা নাই কর, সত্যিটা হলো আমি তোকে ভালোবাসি। তারপর সে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। জুয়েল শুধু তাকিয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। পরের দিন রাজু ও জুয়েল কলেজ ক্যান্টিনে বসে আছে। জুয়েলের মাথা নিচু, সে কিছুতে সিদ্ধান্ত নিতে পারছে না। তোর মুখ এত শুকনা কেন? কাল একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? জিনিয়া আমাকে বলেছে যে সে আমাকে ভালোবাসে। রাজু কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়েছে, তারপর হঠাৎ হাসতে শুরু করে। ওরে বাবা, অবশেষে এই দিনটাও আসলো। তুই হাসছিস কেন? কারণ আমি অনেক আগে এটা বুঝেছিলাম, শুধু তুই বোঝার জন্য অপেক্ষা করছিলাম। মানে? দেখ দোস্ত, মেয়েরা যাকে অপমান করে তাকেই বেশি ভালোবাসে। কিন্তু এটা সত্যি প্রেম কিনা আমি বুঝতে পারছি না। রাজু এবার একটু গভীর হয়।
সে জুয়েলের কাঁধে হাত রেখে বলে, ভাই তুই জানিস তুইও ওকে ভালোবাসিস। জুয়েল চুপ হয়ে যায়। তার হৃদয়ের কোথাও যেন কিছু একটা নড়ে চড়ে ওঠে। সন্ধ্যায় জুয়েল একা রাস্তা দিয়ে হাঁটছে। তার মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যি জিনিয়াকে ভালোবাসি? সে তার সাথে কাটানো সব মুহূর্ত মনে করার চেষ্টা করে। জিনিয়ার হাসি, তার রাগ, তার মজা করা, তার অভিমান, এবং হঠাৎই সে বুঝতে পারে হ্যাঁ, সেও জিনিয়াকে ভালোবাসে। সে দৌড়ে কলেজের ছাদের দিকে যায়, যেখানে জিনিয়া একা দাঁড়িয়ে আছে। জিনিয়া তাকে দেখে একটু অবাক হয়। তুই এখানে কেন? জুয়েল কাছে এসে দাঁড়ায়, তারপর গভীর চোখে জিনিয়ার দিকে তাকিয়ে বলে, কারণ আমিও তোকে ভালোবাসি। জিনিয়ার চোখ ভিজে আসে। সে ধীরে ধীরে হাসে, তারপর বলে, এতদিন লাগলো বুঝতে? জুয়েল হেসে বলে, কিন্তু শেষ পর্যন্ত তো বুঝেছি। জুয়েল জিনিয়াকে তার বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ভালোবাসা কখনো সহজ হয় না, বিশেষ করে যখন তা লুকিয়ে রাখতে হয়। জিনিয়া আর জুয়েল এখন একে অপরের কাছাকাছি এসেছে, কিন্তু তারা জানে এই সম্পর্ক প্রকাশ্যে আনলে অনেক ঝড় আসবে। তাই তারা ঠিক করেছে এখনই কাউকে জানাবে না। কিন্তু ভালোবাসা কি কখনো গোপন রাখা যায়? তাদের হাসি, চাওয়াচাবি, লুকিয়ে দেখা করা সব কিছুই আস্তে আস্তে অন্যদের চোখে পড়তে শুরু করে। আর ঠিক তখনই রকি জানতে পারে সব কিছু। সে কি এবার চুপ করে থাকবে, নাকি আবার একটা ঝড় আসতে চলেছে? কলেজের করিডোরে সবাই ব্যস্ত, কিন্তু একটা নির্জন কর্নারে দাঁড়িয়ে আছে জুয়েল ও জিনিয়া। জিনিয়ার চোখে দুষ্টু হাসি, আর জুয়েল কিছুটা অপ্রস্তুত। তুই কি নিশ্চিত কেউ দেখবে না? এই ভিতর ডিম, ভাবধারা ছাড়। আমি চাইলে পুরো কলেজের সামনে তোকে জড়িয়ে ধরতে পারি। হ্যাঁ, তারপর সরাসরি রকির সাথে গিয়ে আমি ফাইট করি। তুই কি তাহলে আমার জন্য ফাইট করতে পারবি না? আমার জন্য তুই কোনো সমস্যায় পড়, এটা আমি চাই না। জিনিয়া হঠাৎ তার হাত ধরে ফেলে। শোন, তুই আমার জীবন এখন, আমি কারোর জন্য তোকে ছাড়তে পারবো না। জুয়েল তার হাত শক্ত করে ধরে, কিন্তু তখনই একটা গলা শোনা যায়। আরে, আকাশের চাঁদ বুঝে দেখি। জুয়েল আর জিনিয়া দুজনেই চমকে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা, মেহেরিন আর রাফা। তারা তিনজনই মুখে বড় হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা একদম কাছে এসে বলে, লুকিয়ে প্রেম করার মজাই আলাদা, তাই না? আমরা তো ভাবতাম আমাদের জিনিয়া ম্যাডাম খুব কঠিন, কিন্তু এখানে দেখি একেবারে প্রেমের কবিতা লেখা চলছে। জিনিয়া হাসতে হাসতে বলে, আরে তোরা এত উৎসাহিত কেন? কারণ তুই আমাদের কিছু বলিসনি, অথচ পুরো কলেজ এখন এটা নিয়ে গসিপ করছে। জুয়েল এবার অবাক হয়। মানে রকিও এটা শুনেছে। কলেজের পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছে রকি। তার হাতে মোবাইল, কিন্তু চোখ লাল হয়ে আছে রাগে। তার পাশে দাঁড়িয়ে আছে তার কিছু অনুগত বন্ধুরা। ভাই কি করবি এখন? রকি ধীরে ধীরে বলে, আমি এটা মেনে নেব না। তার হাত শক্ত হয়ে যায়। জিনিয়া আমার ছিল, আমার থাকবে। তারপর সে ধীরে ধীরে হেঁটে সামনে এগিয়ে যায়। তার চোখে জেদ এবং তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না। যখন জিনিয়া আর জুয়েল নিজেদের প্রেম নিয়ে এগিয়ে যাচ্ছে, তখনই অন্ধকারের ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। রকি কখনোই মেনে নেবে না যে জিনিয়া তার হাত ছাড়া হয়ে গেছে। সে সিদ্ধান্ত নেয় জিনিয়ার মন বিষিয়ে দেবে। সে জুয়েলের সম্পর্কে মিথ্যা গল্প বানিয়ে প্রমাণ সহ জিনিয়ার সামনে তুলে ধরবে। কিন্তু জিনিয়া কি এতে বিশ্বাস করবে, নাকি তার হৃদয়ের বিশ্বাসই শেষ পর্যন্ত জয়ী হবে? রাতে কলেজের পার্কিং লটে দাঁড়িয়ে আছে রকি। তার সামনে দাঁড়িয়ে আছে তার দুই সহযোগী সোহাগ ও ইমতিয়াজ। জিনিয়াকে বোঝাতে হবে জুয়েল একটা ফেক ছেলে। কিন্তু কিভাবে? ওর নামে এমন কিছু বানাতে হবে যাতে জিনিয়া নিজেই বিশ্বাস করতে বাধ্য হয়। রকি তার ফোন বের করে। তার চোখ জলজল করছে ষড়যন্ত্রে। পরদিন কলেজ ক্যান্টিন। জিনিয়া একা বসে আছে। ঠিক তখনই সামনে এসে বসে রকি। জিনিয়া, তোকে কিছু দেখানোর আছে। আবার কি? রকি মোবাইলটা তার সামনে রাখে। মোবাইলে কিছু ছবি। একটা ছবিতে দেখা যাচ্ছে জুয়েল একটা অভিজাত হোটেলে বসে কারোর সাথে ফোনে কথা বলছে। অন্য ছবিতে একজন মেয়ে তাকে কিছু টাকা দিচ্ছে। এতগুলো কি? জুয়েল যা দেখাচ্ছে সে আসলে তা নয়, সে শুধু একটা অভিনয় করছে। মানে? রকি গম্ভীর হয়ে বলে, ও একটা কন আর্টিস্ট। বিভিন্ন জায়গায় গিয়ে বড়লোক মেয়েদের সাথে অভিনয় করে, তাদের কাছ থেকে টাকা নেয়। জিনিয়ার মুখ শুকিয়ে যায়। তুই এইসব বলছিস কিসের ভিত্তিতে? রকি মোবাইলে স্ক্রিনশট দেখায়। কোনো একটা ফেসবুক পোস্ট যেখানে জুয়েলের নামে অভিযোগ লেখা আছে।
জিনিয়ার চোখ ধীরে ধীরে বদলে যায়। জিনিয়া কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, তার ভেতরে দ্বিধা কাজ করছে। কিন্তু তখনই তার মনে পড়ে যায় জুয়েলের চোখ, তার সরল হাসি, তার ধৈর্য। এই ছেলে কি সত্যি প্রতারক হতে পারে? জুয়েল কি সত্যি এমন হতে পারে? তার হৃদয় বলে না। সে উঠে দাঁড়ায়। আমি এসব বিশ্বাস করি না। রকি হতভম্ব হয়ে যায়। তুই পাগল হয়ে গেছিস নাকি? এত প্রমাণ দেখাচ্ছি তবুও তোর বিশ্বাস হচ্ছে না? তুই যা খুশি বলতে পারিস, কিন্তু আমি জানি জুয়েল আমার সাথে কখনো মিথ্যে বলবে না। রকি এবার পুরোপুরি চুপ হয়ে যায়। সে বুঝতে পারে জিনিয়ার বিশ্বাস এত সহজে নড়বে না। কিন্তু সে কি এখানেই থেমে যাবে? না, সে এবার আরও বড় ষড়যন্ত্র করবে। কলেজ জীবনের সবচেয়ে বড় আতঙ্ক হলো পরীক্ষা। যখন প্রেম, বন্ধুত্ব, শত্রুতা সব কিছুই একসাথে চলছে, তখনই সামনে এসে দাঁড়িয়েছে সেমিস্টার ফাইনাল। কিন্তু জিনিয়া আর জুয়েল এতদিন নিজেদের নিয়ে ব্যস্ত ছিল, পড়াশোনায় মন দেওয়ার সময় পায়নি। এদিকে রকি এই সুযোগটাই কাজে লাগাতে চায়। সে এমন একটা গুজব ছড়াবে যাতে জিনিয়া জুয়েলের সম্মান নষ্ট হয়েছে। কলেজ লাইব্রেরির এক কোনায় বসে আছে জিনিয়া, জুয়েল ও রাজু। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, এত চাপ। আমার অবস্থা খারাপ, এত সিলেবাস। দেখ, তোরা দুজন প্রেম নিয়ে ব্যস্ত ছিলি, পড়ার কথা মনে ছিল? রাগিয়ে দিস না। এখন কি করব? রাজু বইয়ের পাতা উল্টে বলে, আজ থেকে আমার টিউশন শুরু, আমি তোদের দুজনকে পড়াবো। জুয়েল আর জিনিয়া একসাথে বলে, বাসালি ভাই। কলেজ ক্যাম্পাসে রকি দাঁড়িয়ে আছে, তার পাশে সোহাগ ও ইমতিয়াজ। এই পরীক্ষায় আমি জুয়েল আর জিনিয়াকে শেষ করে দেব। কিন্তু কিভাবে? রকি মোবাইল বের করে কিছু মেসেজ দেখায়। আমি একটা গুজব ছড়াবো যে জুয়েল প্রশ্নপত্র ফাঁস করেছে। কিন্তু কেউ কি বিশ্বাস করবে? আমি এত সুন্দরভাবে প্ল্যান করব যে সবাই বিশ্বাস করতে বাধ্য হবে। তার চোখে একটা ধূর্ত হাসি খেলে যায়। পরদিন সকালে পুরো কলেজে একটাই গুঞ্জন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সবাই বলছে এটা জুয়েল করেছে। জিনিয়া অবাক হয়ে যায়। এটা কি শুনছি আমি? পুরো কলেজ এই নিয়েই কথা বলছে। জিনিয়া দ্রুত জুয়েলের কাছে যায়। জুয়েল, তুই কি জানিস কলেজে কি ছড়িয়েছে? না তো, আমি কিছুই জানি না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রকি, তার মুখে একটা বিজয়ের হাসি। আরে জুয়েল, তুই এই কাজটা কিভাবে করলি? মানে? সবাই তোকে বলেছে প্রশ্ন ফাঁসের মূল হোতা। জিনিয়া এবার রাগে গর্জে ওঠে। তুই এসব গুজব ছড়াচ্ছিস, তাই না? রকি নাক টিপে বলে, আমি কিছুই বলিনি, সবাই এমনিতেই বলছে। জুয়েল এবার গম্ভীর হয়। আমি এসব করিনি, আর আমি প্রমাণ করব। মিথ্যা কখনো স্থায়ী হয় না। রকি জুয়েলের নামে যতই ষড়যন্ত্র করুক, সত্য একদিন বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন হলো, এই সত্য প্রকাশের পর কি হবে? জুয়েলকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? জিনিয়াকে এবার রকিকে ছেড়ে দেবে? আর রকি কি পরাজয় মেনে নেবে, নাকি সে আরও বড় প্রতিশোধের পরিকল্পনা করবে? কলেজের অধ্যক্ষের কক্ষে দাঁড়িয়ে আছে জুয়েল, তার পাশে জিনিয়া, রাজু এবং স্নিগ্ধা। অন্যদিকে রকি বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে সোহাগ ও ইমতিয়াজ। অধ্যক্ষ ফাইলের পাতা উল্টে বলেন, জুয়েল, কলেজের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে তোমার বিরুদ্ধে, তুমি কি বলবে কিছু? জুয়েল দৃঢ় কণ্ঠে বলে, স্যার আমি নির্দোষ, আমি কখনো এই ধরনের কাজ করিনি। রকি মুচকি হাসে। স্যার, কলেজে সবাই জানে যে জুয়েলের কাছে আগেই প্রশ্ন ছিল। অধ্যক্ষ রকির দিকে তাকান। তোমার কাছে কোনো প্রমাণ আছে? রকি আত্মবিশ্বাসের সাথে মোবাইল বের করে কিছু স্ক্রিনশট দেখায়। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে জুয়েল অনলাইন গ্রুপে প্রশ্ন বিক্রি করছিল। জিনিয়া এবার চিৎকার করে ওঠে, এটা সম্পূর্ণ মিথ্যে। অধ্যক্ষ গম্ভীর হয়েছেন। তিনি কলেজের আইটি বিভাগের প্রধানকে ডাকেন। আইটি বিভাগের প্রধান ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে বলেন, স্যার, এই স্ক্রিনশটগুলো এডিট করা, এগুলো ভুয়া। পুরো কক্ষ স্তব্ধ হয়ে যায়। রকি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। অধ্যক্ষ এবার কঠিন গলায় বলেন, রকি, তুমি কি বলতে চাও? তুমি আমাদের সাথে প্রতারণা করেছো। রকি কিচ্ছু বলতে পারে না। অধ্যক্ষ ঘোষণা করেন, জুয়েল নির্দোষ, এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করা হলো। অধ্যক্ষের কক্ষ থেকে বের হওয়ার সাথে সাথে জিনিয়া রকির সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে আগুন। তুই এত নিচে নামতে পারলি রকি? জিনিয়া, আমি শুধু সত্যটা সামনে আনতে চেয়েছি। সত্যি নাকি হিংসা? তুই নিজেকে আমার বন্ধু বলতিস, আর আজ তুই আমার ভালোবাসার মানুষটাকে ফাঁসানোর চেষ্টা করলি। রকি এবার মুখ শক্ত করে বলে,
আমি যা করব আমার সিদ্ধান্তে, কিন্তু এটা শেষ না জিনিয়া। আমি তোমাকে জুয়েলের হাত থেকে ফিরিয়ে আনবই। রকি একলা দাঁড়িয়ে আছে কলেজ মাঠে। তার মুষ্টি শক্ত, তার চোখ রাগে জ্বলছে। জুয়েল, আমি তোকে শেষ না করে ছাড়বো না। ভালোবাসা শুধু হাসি আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো ভালোবাসা গভীর হয় ব্যথার স্পর্শে। জিনিয়া আর জুয়েলের সম্পর্ক ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে। কিন্তু একদিন হঠাৎ জিনিয়া দেখল জুয়েল প্রচণ্ড যন্ত্রণায় আছে। তখনই প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগে, জুয়েল কি সত্যি এত সাধারণ, নাকি তার জীবনে লুকিয়ে আছে এমন কিছু যা সে কখনো কাউকে বলেনি। এক সন্ধ্যায় কলেজের ছাদে বসে আছে জিনিয়া আর জুয়েল। চারদিকে নরম বাতাস বইছে। জিনিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, তুই জানিস, মাঝে মাঝে আমি ভাবি এই সম্পর্কটা এত গভীর হয়ে গেল কিভাবে। জুয়েল হাসে। ভালোবাসা কখনো প্ল্যান করে আসে না জিনিয়া। জিনিয়া জুয়েলের চোখের দিকে তাকায়। সে বুঝতে পারে এই ছেলেটা অনেক গভীর, কিন্তু কেন যেন সে নিজের সম্পর্কে কিছুই বলে না। পরদিন কলেজ ক্যান্টিন। রাজু, স্নিগ্ধা, রিয়া ও শোভন মিলে আড্ডা দিচ্ছে। জিনিয়া আসে, কিন্তু তার চোখ অন্য কাউকে খুঁজছে। কাকে খুঁজছিস? জুয়েল কোথায়? ও কি আজ কলেজে আসেনি? হঠাৎ করিডোরের একপাশে জুয়েলকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া। তার চেহারায় কষ্টের ছাপ। সে যেন নিজের কষ্ট আড়াল করার চেষ্টা করছে। জিনিয়া দ্রুত তার কাছে যায়। জুয়েল, কি হয়েছে তোর? কিছু না, কেবল একটু ক্লান্ত। কিন্তু জিনিয়া তার হাত ধরে ফেলে। সে স্পষ্ট বুঝতে পারে জুয়েলের শরীর ঠান্ডা আর তার চোখ লালচে হয়ে গেছে। তুই অসুস্থ, তাই না? আরে এসব কিছুই না। কিন্তু জিনিয়া তার চোখের ভাষা পড়তে পারে। এই ছেলেটার ভেতরে কিছু একটা লুকিয়ে আছে। কিন্তু কি? রাতে জিনিয়া নিজের রুমে বসে আছে। সে ফোন হাতে নিয়ে জুয়েলের নাম্বারে কল দিতে গিয়েও থেমে যায়। তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জুয়েল কি সত্যিই এত সাধারণ? তার ব্যবহার, তার চেহারার অভিব্যক্তি, সব কিছুতেই একটা রহস্য লুকিয়ে আছে। কিন্তু সেটা কি? এবং সে কেন কারোর সাথে এই ব্যাপারে কথা বলে না? ভালোবাসা সহজ নয়, বিশেষ করে যখন সমাজ, পরিবার সব কিছু তার বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু একদিন জিনিয়ার বাবা মা জানতে পারে সে জুয়েলকে ভালোবাসে। তারা একেবারেই মেনে নিতে পারে না। এদিকে জিনিয়া সিদ্ধান্ত নেয় সে তার ভালোবাসার জন্য লড়বে। কিন্তু সে কি পারবে? রাতের খাবার সময় জিনিয়ার বাবা মা, বড় ভাই রুদ্র আর ছোট বোন ঋতু ডাইনিং টেবিলে বসে আছে। জিনিয়া চুপচাপ খাচ্ছে, কিন্তু তার মা তৃপ্তি চৌধুরী আচমকা প্রশ্ন করেন, জিনিয়া, তোমার কলেজে কোনো ভালো ছেলে নেই? জিনিয়া একটু চমকে যায়। মানে? তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। তুমি কি সত্যি এক গরিব ছেলেকে ভালোবাসো? হ্যাঁ, আমি জুয়েলকে ভালোবাসি। টেবিলে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। তার বাবা তপন চৌধুরী রাগে গ্লাস টেবিলে রেখে বলেন, এই সম্পর্ক আমি কোনোভাবেই মেনে নেব না। জিনিয়া, তুমি কি জানো ওই ছেলেটার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো কেউ জানে না, কিন্তু আমি জানি ও একজন ভালো মানুষ। ভালো মানুষ হলেই জীবন চলে না, টাকা পয়সা লাগে, স্ট্যাটাস লাগে। তুমি এত বড় পরিবারের মেয়ে, আমাদের সম্মান কোথায় যাবে? জিনিয়ার মন ভেঙে যায়, কিন্তু সে এবার শক্ত হয়ে দাঁড়ায়। আমি ভালোবাসার জন্য লড়ব। রাতে জিনিয়া চুপচাপ কলেজ ক্যাম্পাসে আসে। সেখানে জুয়েল বসে আছে, আকাশের দিকে তাকিয়ে। জুয়েল ঘুরে তাকায়। সে বুঝতে পারে জিনিয়ার চোখ লাল, যেন কেঁদেছে। কি হয়েছে? আমার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। জুয়েল একটু হেসে বলে, আমি জানতাম এটা হবে। তুই এত সহজে হাল ছেড়ে দিচ্ছিস? জুয়েল এবার গভীর গলায় বলে, আমি হাল ছাড়ছি না, কিন্তু আমি চাই না তোর পরিবার তোকে ত্যাগ করুক। চিনিয়া হতবাক হয়ে যায়। তুই কি বলতে চাচ্ছিস? আমরা আলাদা হয়ে যাব? আমি চাই তুই সুখে থাক। সুখ যদি তোর সাথে না থাকে, তাহলে সেই সুখের আমি কি করব? আমি গরিব, ক্ষেত, আমাকে তোর পরিবার কখনই মেনে নেবে না। আচ্ছা, আমি কাল আবার বাবার সাথে কথা বলবো। এখন আমি আসি, বাই। পরদিন সকালে জিনিয়া তার বাবার কাছে গিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, আমি জুয়েলকে ভালোবাসি আর আমি এই সম্পর্ক ছাড়ব না। তার বাবার রাগে কাঁপতে কাঁপতে বলেন, তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ঘরে নীরবতা নেমে আসে। তৃপ্তি চৌধুরী কেঁদে ফেলেন, আপু প্লিজ এটা করুন না। কিন্তু জিনিয়া শক্ত থাকে। সে জানে তার যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রত্যেক
মানুষের জীবনে কিছু না বলা গল্প থাকে, কিছু গল্প যা সে কারোর সাথে ভাগ করে নিতে চায় না। জুয়েল একজন সহজ সরল ছেলে, কলেজে একেবারে সাধারণভাবে থাকে। কিন্তু রাজু খেয়াল করলো মাঝে মাঝে সে কোথাও অদৃশ্য হয়েছে। কোথায় যায়, কেন যায়? যখন রাজু প্রশ্ন করলো, জুয়েল কিছুই বলতে চাইল না। রাজু অনুভব করলো এর পেছনে নিশ্চয়ই কোনো বড় একটা রহস্য আছে, এবং এবার সে ঠিক করলো সে এই রহস্য উন্মোচন করবেই। কলেজের ক্যান্টিনে বসে আছে রাজু, স্নিগ্ধা, শোভন, রিয়া এবং জিনিয়া। সবাই আড্ডায় ব্যস্ত, কিন্তু জুয়েল নেই। জুয়েল কোথায়? সে তো এখানেই ছিল। কিছুক্ষণ আগেও এখানে দেখলাম। রাজুর মনে সন্দেহ জাগল। কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে জুয়েল হঠাৎ উধাও হয়েছে আর কিছু সময় পর ফিরে আসে। কিন্তু সে কোথায় যায়? আজ সে ঠিক করলো সে জুয়েলের পিছু নেবে। বিকেলবেলা কলেজের পেছনের গেট দিয়ে জুয়েল দ্রুত বেরিয়ে গেল। রাজু চুপচাপ তাকে অনুসরণ করতে লাগলো। জুয়েল রিকশায় উঠে শহরের এক অপরিচিত দিকে চলে গেল। রাজু দূর থেকে দেখল এটা কিসের বিল্ডিং। রাজু আর এগোতে পারল না, তবে তার মনে হাজারটা প্রশ্ন জাগলো। জুয়েল কি সত্যি সাধারণ একজন কলেজ ছাত্র, নাকি তার জীবনে এমন কিছু আছে যা আমরা কেউ জানি না? পরদিন সকালে রাজু জুয়েলের সামনে গিয়ে দাঁড়ালো। তোর সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। তুই হঠাৎ এত সিরিয়াস কেন? তুই কোথায় যাস সেটা আমি জানি। জুয়েল মুহূর্তের জন্য চুপ করে গেল, তারপর ধীরে বলল, তুই কি বলতে চাস? সত্যিটা বল জুয়েল, তোর জীবনে এমন কিছু আছে যা আমরা কেউ জানি না, তাই না? জুয়েল চোখ নামিয়ে ফেলল, তারপর হঠাৎ বলল, রাজু, কিছু জিনিস না জানাই ভালো। রাজু হতবাক হয়ে গেল। এর মানে কি তুই সত্যিই কিছু লুকাচ্ছিস? জুয়েল আর কিছু বলল না, সে চলে গেল। রাজুর সন্দেহ আরও বেড়ে গেল এবং এবার সে সিদ্ধান্ত নিল সে যেভাবেই হোক জুয়েলের রহস্য ফাঁস করবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু গোপন শত্রু থাকে, যারা সামনে বন্ধু সাজে কিন্তু ভেতরে কুৎসিত চক্রান্ত লুকিয়ে রাখে। জুয়েল জানে না তার চারপাশে কেউ একজন তার রহস্য জানে, কেউ একজন যে তাকে ধ্বংস করতে চাইছে। রকির সাথে আজ দেখা হবে সেই রহস্যময় ব্যক্তির। তাদের চক্রান্ত শুরু হবে, কিন্তু কি সত্যিই তারা সফল হতে পারবে, নাকি জুয়েলের ভাগ্য তাদের ভুল পথে নিয়ে যাবে? কলেজের ছাদে রকি দাঁড়িয়ে আছে, তার চোখ রাগে লাল। জিনিয়াকে দেখে সে বুঝতে পারছে সে এখন সম্পূর্ণ জুয়েলের প্রেমে পড়েছে। রকি তার মুঠি শক্ত করে ফেলে। আমি এটা হতে দিতে পারি না। কিন্তু জুয়েল আসলে কে? তার এই সহজ সরল ভাবের আড়ালে কিছু লুকিয়ে আছে কি? রকি এবার ঠিক করলো সে সত্যটা খুঁজে বের করবে। রকি রাতে শহরের এক অন্ধকার গলিতে দাঁড়িয়ে আছে। তাকে ডেকেছে একজন যে জানে জুয়েলের আসল পরিচয়। কিছুক্ষণ পর কালো কোট পরা এক রহস্যময় লোক এসে দাঁড়ালো। তুমি কি জুয়েলের শত্রু? সে আমার পথের কাঁটা, আমি তাকে শেষ করতে চাই। লোকটা হালকা হেসে বলল, তুমি কি জানো সে কে? রকি একটু বিভ্রান্ত হলো। একটা গরিব ছেলে, এই তো। লোকটা এবার গম্ভীর স্বরে বলল, সে কোনো সাধারণ ছেলে নয়, সে দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির একমাত্র সন্তান। রকির চোখ বিস্ফারিত হয়ে গেল। কি? তুই কি বলছিস? সে দেশের প্রেসিডেন্টের ছেলে। রকি হতবাক হয়ে গেল, কিন্তু তারপর এক অদ্ভুত হাসি দিল। এই খবর তো আমার জন্য ভালো। এখন আমি তাকে এমনভাবে ধ্বংস করব যা সে কল্পনা করতে পারবে না। রকি এবার লোকটার দিকে তাকিয়ে বলল, আমাকে সাহায্য করবি? লোকটা একটু হাসল। আমি নিজেও চাই জুয়েলকে শেষ করতেই। রকির মুখে শয়তানি হাসি ফুটে উঠল। তাহলে এবার খেলা শুরু হোক। কিন্তু তারা জানে না এই চক্রান্তই তাদের ভুল পথে নিয়ে যাবে এবং সত্যের জয় হবে। কখনো কখনো জীবনের আসল মানে বোঝা যায় মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে, যখন হঠাৎ করে সব কিছু থেমে যায়, যখন সময় আর সুযোগের ব্যবধান মিলিয়ে যায়। আজ জিনিয়ার জীবনে এমনই একটা দিন, যেদিন সে বুঝতে পারবে জুয়েল শুধু তার প্রেমিক নয়, তার রক্ষাকর্তা। কিন্তু জুয়েল কি পারবে তাকে রক্ষা করতে, নাকি ভাগ্যের নিষ্ঠুর খেলায় কিছু হারিয়ে যাবে চিরতরে? কলেজের ফেস্ট শেষ হয়েছে। বিকেলবেলা জিনিয়া, রিয়া, স্নিগ্ধা মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছে। হাসি ঠাট্টা, গল্প ও মজায় সময় কেটে যাচ্ছে। অন্যদিকে জুয়েল আর রাজু একটু দূরে দাঁড়িয়ে আছে। তোদের ভালোই লাগছে তাই না? হাসাহাসি, মজা। সবাই তো আনন্দ করছে, তুই কেন এত সিরিয়াস? সিরিয়াস হব না? রকি তো আবার কোনো নতুন ফন্দি আটতে পারে।
জুয়েল চিন্তায় পড়ে গেল। রকির ব্যাপারে রাজু ভুল কিছু বলেনি, কিন্তু তখনই একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। রাস্তার ওপারে একটা দ্রুতগামী ট্রাক ছুটে আসছে। জিনিয়া অসতর্কভাবে রাস্তা পার হতে গিয়েছিল। ট্রাকটা জিনিয়ার দিকে ধেয়ে আসছে। রিয়া চিৎকার করে উঠল, জিনিয়া সাবধান। জুয়েল 1 সেকেন্ডও দেরি না করে দৌড় দিল। সবাই চিৎকার করছে, কিন্তু সময় থমকে গেছে। ট্রাক মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে। ঠিক তখনই জুয়েল ঝাঁপিয়ে পড়ে জিনিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জিনিয়া রাস্তায় পড়ে গেল, মাথায় সামান্য আঘাত লেগেছে, কিন্তু জুয়েল সে নিজে ধাক্কা লেগে ছিটকে পড়েছে রাস্তায়। গাড়ির ব্রেকের বিকট শব্দ, চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সবাই হতবাক। জিনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তার হাত কাঁপছে। জুয়েল? সে ছুটে গিয়ে জুয়েলের মাথা কোলে তুলে নিল। জুয়েলের শরীর রক্তে ভিজে গেছে। জিনিয়া কেঁদে ফেলল। জুয়েল, চোখ খুলো। জুয়েল। ধীরে ধীরে জুয়েল চোখ খুলল। সে ফ্যাকা হাসি হাসল। তুই ঠিক আছিস তো? জিনিয়া চোখের জল আটকে রাখতে পারল না। তুই পাগল, কেন এমন করলি? কারণ আমি তোকে হারাতে পারবো না জিনিয়া। জিনিয়ার চোখের সামনে সব কিছু বদলে গেল। এই ছেলেটা যে তার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে, তার ভালোবাসার সত্যিকারের মানে সে আজ বুঝতে পারল। হাসপাতালে সবাই অপেক্ষা করছে। জুয়েলের হাতে ব্যান্ডেজ, কপালে ছোটোখাটো কাটা দাগ। জিনিয়া তার পাশে বসে আছে, এক মুহূর্তও তাকে ছাড়েনি। জিনিয়া ধীরে ধীরে বলল, তুই জানিস আজ আমি একটা জিনিস বুঝেছি। জুয়েল তাকালো। তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোকে কখনো হারাতে চাই না। জুয়েল একটু হাসলো। তাহলে কি আমি আজ অফিসিয়ালি তোর প্রেমিক হয়ে গেলাম? জিনিয়া এক গাল হেসে বলল, বোকা, তুই তো সেই প্রথম দিন থেকে আমার সব। প্রেম যখন নিজের গভীরতা ছুঁয়ে ফেলে, তখন মানুষ আর দুনিয়ার কোনো নিয়ম মানতে চায় না। সে শুধু একটাই জিনিস বোঝে, যাকে ভালোবাসে তাকে চায়। জিনিয়া এখন সে অবস্থায় পৌঁছেছে। তার পরিবার তার সম্পর্ক মানবে না, সে জানে, কিন্তু তাতে কি? সে ঠিক করেছে জুয়েলকে ছাড়া বাঁচবে না। আর তাই সে নিল এক চরম সিদ্ধান্ত, আমি পালিয়ে বিয়ে করব। কিন্তু এই সিদ্ধান্তের কথা জানতে পারল রকি, এবং সে ঠিক করলো এই বিয়ে যেন না হয়। রাতে ছাদের উপর দাঁড়িয়ে আছে জিনিয়া, তার মন অস্থির। জুয়েলের কথা ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্ক বাঁচাতে হলে পালিয়ে বিয়ে করতে হবে। তবে কিভাবে? ঠিক তখনই রিয়া, স্নিগ্ধা, রাজু এসে হাজির। জিনিয়া, তোর ভাবনা আমাদের বুঝতে দেরি হয়নি। তুই কি সত্যি পালিয়ে বিয়ে করতে চাস? হ্যাঁ। তাহলে আমাদের সাহায্য নিতে হবে। আমরা তোর পাশে আছি। তবে কিভাবে করবে? সব প্ল্যান করতে হবে। জিনিয়া একটু চুপ করে থাকলো, তার চোখে এক রাস দৃঢ়তা। আগামীকাল। সবাই হতবাক। এত তাড়াতাড়ি? যত দেরি করব তত বিপদ বাড়বে। রাজু হেসে বলল, বাহ, সিনেমার গল্প হয়ে যাচ্ছে। কিন্তু তারা জানতো না সত্যিকারের বিপদ আসতে চলেছে। রকি রাগে ফুঁসছে। সে খবর পেয়েছে জিনিয়া আর জুয়েল পালিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার হাতে এক গ্লাস মদ। সে শক্ত করে গ্লাসটা চেপে ধরল। এটা কখনোই হতে দেব না। তার পাশে বসা সে রহস্যময় লোক, যে জুয়েলের সত্যতা জানে, ধীরে ধীরে বলল, তোর কি পরিকল্পনা? রকি একটা শয়তানি হাসি দিল। বিয়ের দিনই তাকে শেষ করব। লোকটা একটু ভাবলো, তারপর বলল, তাহলে কাজটা পরিষ্কার হতে হবে, কোনো প্রমাণ রাখা যাবে না। রকি একটু চুপ করে থাকলো, তারপর বলল, আমি নিজে আসব ওর বিয়েতে। এই নাটকের শেষটা আমি নিজে দেখব। জুয়েল কিছু বুঝতে পারছে না। চিনিয়া এসে বলল, আমাদের এক্ষুনি বিয়ে করতে হবে। এত তাড়াহুড়ো কেন? আমার পরিবার আমাদের আলাদা করতে চাইবে। আমি আর দেরি করতে চাই না। জুয়েল চিন্তায় পড়ে গেল। সে জানে জিনিয়ার পরিবার তাদের সম্পর্ক মেনে নেবে না, কিন্তু এভাবে বিয়ে? ঠিক তখনই রাজু এসে বলল, বন্ধু, যদি তুই জিনিয়াকে সত্যিই ভালোবাসিস তাহলে ভয় পাবি না। জুয়েল রাজুর দিকে তাকালো। তার চোখে এক ধরনের সাহস ঝিলিক দিল। তারপর সে জিনিয়ার হাত ধরল। ঠিক আছে, কালই আমরা বিয়ে করব। রকি ফোন করলো তার এক বিশ্বস্ত লোককে। বিয়ের অনুষ্ঠানে এসে একদম চুপচাপ থাকবি। ঠিক সময় ওদের গাড়িতে ব্রেক কেটে দিবি। লোকটা হেসে বলল, তাহলে জুয়েলকে একেবারে শেষ? রকি এবার এক শয়তানি হাসি দিল। হ্যাঁ, ও মরে গেলে জিনিয়া আমার হবে। রাতে সবাই ব্যস্ত। জিনিয়ার মন আনন্দ আর উত্তেজনায় ভরা,
কিন্তু তার একটু আঁচ নেই তার জীবন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। অন্যদিকে জুয়েল চুপচাপ। কেন জানি তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে। রাজু এসে বলল, বন্ধু সব ঠিক তো? হঠাৎ কেন জানি মনে হচ্ছে কিছু একটা ভুল হতে চলেছে। রাজু একটু হেসে বলল, ভয় পাবি না, তোর জন্য আমরা আছি। তারা কেউ জানে না কালকের দিনটা সহজ হবে না। বিয়ে মানে আনন্দ, হাসি খুশি, কিন্তু এই বিয়েতে এক কালো ছায়া পড়তে চলেছে। রকি প্রতিশোধ নিতে তৈরি, সে এক চরম পরিকল্পনা করেছে। এই বিয়ে হতে দেব না। কিন্তু রাজুর উপস্থিতিতে কি তার পরিকল্পনা সফল হবে? বিয়ের দিন সকাল, চিনিয়া বউ সাজতে ব্যস্ত, তার চোখে এক অনাবিল আনন্দ। অন্যদিকে জুয়েলও প্রস্তুত, কিন্তু তার মনে কোথাও যেন এক চাপা অস্বস্তি। ঠিক তখনই রাজু এসে বলল, বন্ধু এত চিন্তিত কেন? জুয়েল একটু হাসলো, কিন্তু কিছু বলল না। রাজু চোখ টিপে বলল, চিন্তা করিস না, সব ব্যবস্থা করা আছে। কিন্তু তারা কেউ জানে না এই মুহূর্তে রকি এক বড় চক্রান্ত করছে। রকির ফোনে পুলিশের সঙ্গে কথা বলছে। আমি আপনাদের জানাতে চাই, আজ এত বড় প্রতারণা হতে চলেছে। এক বুয়া ছেলে একজন সম্মানিত পরিবারের মেয়েকে বিয়ে করতে চলেছে। পুলিশ অফিসার সন্দেহের সুরে বলল, আপনার কাছে কোনো প্রমাণ আছে? রকি শয়তানি হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি নিজে বিয়েতে থাকবো, প্রয়োজন হলে তাকে হাতে নাতে ধরবেন। পুলিশ রাজি হয়ে গেল। রকি মনে মনে হাসল। জুয়েল, এবার তোর খেলা শেষ। বিয়ের আয়োজন শেষ পর্যায়ে, সবাই ব্যস্ত, আনন্দের জোয়ার চারিদিকে। ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন বাজল। সবাই হতবাক। পুলিশ এসে চিৎকার করল, এই বিয়ে বন্ধ করুন। জিনিয়া অবাক হয়ে গেল। কি হচ্ছে এটা? পুলিশ রাগী গলায় বলল, এই ছেলেটি ভুয়া, আমরা খবর পেয়েছি সে এক ধোঁকাবাজ। পুরো অনুষ্ঠানে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। রকি একপাশে দাঁড়িয়ে মুচকি হাসছে, সে ভাবছে এবার তো শেষ। কিন্তু ঠিক তখনই রাজু সামনে এগিয়ে এলো। রাজু ঠান্ডা গলায় বলল, স্যার, আপনাদের ভুল তথ্য দেওয়া হয়েছে। পুলিশ অবাক হলো। কি বলছেন? আমরা সঠিক তথ্য পেয়েছি। রাজু হাসলো, তারপর পকেট থেকে একটা ফাইল বের করলো। এটা দেখুন। পুলিশ ফাইল খুলে দেখলো জুয়েলের সব পরিচয় বৈধ, তার কোনো অপরাধ নেই। রকি হতবাক। পুলিশ এবার রকির দিকে তাকিয়ে বলল, তাহলে মিথ্যা তথ্য দেওয়ার জন্য আপনাকেই গ্রেফতার করা উচিত। রকি কেঁপে উঠল। না না, এটা একটা ভুল বোঝাবুঝি। পুলিশ আর কিছু না বলে বেরিয়ে গেল। রাজু জুয়েলের দিকে তাকিয়ে হাসলো। তোর জন্য আগে থেকে সব ঠিক করে রেখেছিলাম বন্ধু। সব ঝামেলা শেষ। জিনিয়া জুয়েলের হাত ধরল, তার চোখে জল, কিন্তু সেটা আনন্দের। জুয়েল মৃদু হাসলো। তুমি কি সত্যি আমার স্ত্রী হতে প্রস্তুত? জিনিয়া গভীর ভালোবাসার সঙ্গে বলল, তোমার হাত ধরেছি, আর কখনো ছাড়বো না। পুরোহিত শপথ পড়াচ্ছেন, আর চারদিকে উল্লাস। কিন্তু দূরে দাঁড়িয়ে রকি দাঁত কামড়ে ভাবছে, এটা শেষ নয় জুয়েল, আমি ফিরে আসব। তারপর তাদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর সবাই ভাবে গল্প শেষ, কিন্তু জিনিয়ার মনে কেমন যেন একটা অস্বস্তি। জুয়েল বদলে গেছে, সে কি কিছু লুকোচ্ছে? জিনিয়া সত্যিই জানতে চায়, এবং রাজু তাকে সাহায্য করতে প্রস্তুত। কিন্তু এই তদন্ত কি তাদের বিপদে ফেলবে? বিয়ের পরদিন ভোরবেলা জিনিয়ার ঘুম ভাঙতেই দেখে জুয়েল পাশে নেই। ঘরের জানলা খোলা, হালকা বাতাস বইছে। সে চোখ কচলাতে কচলাতে উঠে পড়ল। জুয়েল? কোনো সাড়া নেই। তারপর হঠাৎ করে দরজা খুলে গেল। জুয়েল ভেতরে ঢুকল, কিন্তু তার মুখ গম্ভীর। একটা ফোন কানে ধরে কাঁধ কষে রেখেছে, যেন বড় কোনো ধরনের বিষয়ে কথা বলছিল। জিনিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এত সকালে কোথায় গিয়েছিলে? জুয়েল এক মুহূর্ত থমকে গেল, তারপর হাসল। কিছু না, একটু দরকার ছিল। কিন্তু জিনিয়া লক্ষ্য করল তার চোখে অদ্ভুত একটা চাপা ভয়। দরকার? কি দরকার? জুয়েল কিছু না বলে জামা খুলতে লাগলো। জিনিয়া দেখল তার হাতে ছোট্ট একটা কাঁটা দাগ। এটা কি? তুমি আহত হয়েছ? জুয়েল হাত গুটিয়ে ফেলল। কিছু না, ছোটখাটো ব্যাপার। কিন্তু জিনিয়ার মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। তুমি কি কিছু লুকাচ্ছ? জুয়েল এবার একটু কঠোর গলায় বলল, তোমার এত প্রশ্ন করার দরকার নেই জিনিয়া। এই প্রথমবার জুয়েল এমনভাবে কথা বলল। জিনিয়ার হৃদয় কেঁপে উঠল। কি হচ্ছে আসলে? জিনিয়া আর কিছু না বলে চুপ হয়ে গেল। দুপুরবেলা জিনিয়া ফোন দিল রাজুকে। রাজু একটু বিরক্ত গলায় বলল, নতুন বিয়ে করলি, এখনই ফোন দিয়ে বিরক্ত করছিস কেন? জিনিয়া সরাসরি বলল, জুয়েল, কিছু লুকাচ্ছ?
রাজু চুপ করে গেল। আমি আগেই বলেছিলাম জুয়েল মাঝে মাঝে উধাও হয়ে যেত। জিনিয়া শ্বাস নিল। আমাকে সাহায্য করবি? রাজু একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে চলবি। রাত 12টা। জিনিয়া আর রাজু লুকিয়ে জুয়েলকে অনুসরণ করছে। জুয়েল একটা বড় গাড়িতে উঠল। গাড়ির কাঁচ কালো। জিনিয়া ফিসফিস করে বলল, এত রাতে কোথায় যাচ্ছ? রাজু একটুখানি হাসল। আমরা খুঁজে বের করব। গাড়িটা শহরের বাইরে একটা বড় বাংলোর সামনে থামল। জিনিয়া আর রাজু লুকিয়ে দেখল একজন দেহরক্ষী জুয়েলকে স্যালুট করল। জিনিয়া স্তব্ধ। দেহরক্ষী? রাজু চাপা গলায় বলল, তোর বস সত্যি সাধারণ কেউ না জিনিয়া। জিনিয়া রাজু লুকিয়ে দেখছে। এটা কার বাড়ি? জিনিয়া এটা বলে যখন বাংলোর সামনে একটা বড় সাইনবোর্ড দেখল, তখন জিনিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। জিনিয়া হতভম্ব হয়ে বলল, প্রেসিডেন্ট ভবন? জুয়েল প্রেসিডেন্টের কাছে? কিন্তু কেন? রাজু ফিসফিস করে বলল, আমরা ভুল দেখছি না তো? এটাই তো দেশের প্রেসিডেন্টের বাসভবন। জিনিয়ার গলা শুকিয়ে এলো। কিন্তু জুয়েল এখানে কি করবে? ওরা দূর থেকে দেখলো জুয়েল বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছে। দুজন দেহরক্ষী তার সামনে স্যালুট করলো। স্যার, ভেতরে আসুন, প্রেসিডেন্ট সাহেব অপেক্ষা করছেন। জিনিয়া এক ধাক্কায় পেছনে সরে গেল। স্যার? দেহরক্ষীরা ওকে স্যার বলছে? রাজু চোখ বড় করে তাকালো। আমি তো প্রথম থেকেই বলছিলাম জুয়েল সাধারণ কেউ না। জুয়েল প্রেসিডেন্টের কক্ষে ঢুকতে একজন বয়স্ক ভদ্রলোক মুখ তুলে তাকালো। সেই চোখ ঠিক জুয়েলের মতো। তুমি এত রাতে এখানে কেন? জুয়েল গম্ভীর কণ্ঠে বলল, বাবা, আমাকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে হবে। তুমি জানো এটা কতটা বিপজ্জনক? জুয়েল মাথা নিচু করল। আমি জানি, কিন্তু এখনো সময় আসেনি সত্যি বলার। প্রেসিডেন্ট দীর্ঘশ্বাস ফেলল। জিনিয়া কি কিছু টের পেয়েছে? জুয়েল চুপ রইল, কিন্তু প্রেসিডেন্টের কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। যদি সে জানতে পারে, ও কি মেনে নেবে? জিনিয়া স্তব্ধ হয়ে বসে পড়ল। রাজু তার কাঁধে হাত রাখল। তোর এখন কি মনে হচ্ছে? জিনিয়া ফিসফিস করে বলল, জুয়েল আমাদের কাছে সত্য লুকিয়েছে। রাজু ধীর গলায় বলল, কিন্তু কেন? ও যদি প্রেসিডেন্টের ছেলে হয় তাহলে এতদিন নিজেকে গরিব দেখাচ্ছিল কেন? জিনিয়া ঠোঁট কামড়ে ধরল। আমি ওকে ভালোবাসি, কিন্তু ও কি আমাকে বিশ্বাস করে? রাজু চুপ করে গেল, কারণ এই প্রশ্নের উত্তর জুয়েল ছাড়া কেউ জানে না। তারপর সেখান থেকে চলে গেল জিনিয়া। ভাবল আগামীকাল এসব কিছু জুয়েলকে জিজ্ঞেস করবে। রাতের ঘটনার পর জিনিয়া সারা রাত ঘুমোতে পারেনি। জুয়েল প্রেসিডেন্টের ছেলে? ও কেন কিছু বলেনি? কেন এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছে? সকাল হলো। আজ সে সব প্রশ্নের উত্তর নেবে, কিন্তু জুয়েলের ঠান্ডা উত্তর, অপেক্ষা করো, সব নিজেই জানতে পারবে। জিনিয়া রাগে ফুঁসছিল। সে সোজা এসে জুয়েলের সামনে দাঁড়ালো। জুয়েল, কাল রাতে কোথায় গিয়েছিলে? জুয়েল শান্ত গলায় বলল, তুমি আমাকে অনুসরণ করেছিলে? হ্যাঁ, আর যা দেখেছি তার ব্যাখ্যা চাই। জুয়েল একটু হাসলো। অপেক্ষা করো, সময় এলেই সব জানবে। জিনিয়া হতভম্ব হয়ে গেল। তুমি কি আমাকে এতটাই অবিশ্বাস করো? জুয়েল কিছু না বলে চলে গেল। জিনিয়া এবার আরও সন্দেহে পড়ে গেল। রাজু একপাশে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখছিল। সে ফিসফিস করে বলল, বন্ধু, কিছু তো একটা ঘটতে চলেছে। সারাদিন জিনিয়া কিছুতেই পড়াশোনায় মন বসাতে পারল না। জুয়েলের সেই হাসি ও ঠান্ডা স্বভাব, সব কিছুতেই যেন একটা রহস্য লুকিয়ে আছে। রাত হলো। জিনিয়া একা বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল, জুয়েল তুমি আসলে কে? এদিকে রাজুও চিন্তিত। ও ঠিক করলে এবার সত্যিটা খুঁজে বের করতেই হবে। পরের দিন কলেজের সকালটা ছিল অন্যদিনের মতোই ব্যস্ত। শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসে ঢুকছিল। ক্লাসরুমের সামনে গল্পগুজব করছিল। তবে আজ যেন বাতাসে একটা অদ্ভুত উত্তেজনা ছিল, যেন সবাই এক কৌতূহলে আচ্ছন্ন, অজানা এক কৌতূহল। জিনিয়া আর তার বান্ধবীরা যথারীতি তাদের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছিল। সারা, মিতা এবং ত্রিনা মজার ছলে আগের দিনের কথা টেনে আনলো। আচ্ছা, কালকে তো ওই আহাম্মক ছেলেটাকে দেখলাম না, কি মনে হয় কোথাও লুকিয়ে গেছে নাকি? হা হা হা, নিশ্চয়ই এমন অপদার্থ ছেলে আর আসবে না কলেজে। জিনিয়া একটা হালকা হাসি দিলেও কেন জানি আজ তার মনে একটা অস্থিরতা কাজ করছিল। কালকের পর থেকে জুয়েলকে অস্বাভাবিক লাগছিল তার কাছে। ঠিক তখনই কলেজের প্রধান গেটের সামনে ভিড় জমতে শুরু করলো। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে দেখলো গেটের সামনে থেমেছে এক বিশাল ব্ল্যাক লিমুজিন। গাড়ির দরজা ধীরে ধীরে খুলে গেল। প্রথমে নামলো দুজন সিকিউরিটি গার্ড।
যারা কালো স্যুট পরে কড়া দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছিল। তারপর গাড়ি থেকে নামলো সে, জুয়েল। কিন্তু এ যেন আগের সে বোকাশোকা ছেলেটা নয়। আজ সে একেবারে নতুন রূপে হাজির। কালো দামি স্যুট, চোখে হালকা কালো সানগ্লাস, চুলগুলো স্টাইল করা, তার প্রতিটা হাঁটার মধ্যে এক অদ্ভুত ব্যক্তিত্বের ছাপ। তার পেছনে আরও কয়েকজন দেহরক্ষী ছায়ার মতো দাঁড়িয়ে রইল। সবাই বিস্মিত হয়ে তাকিয়েছিল। ক্যাম্পাসের বাতাসে যেন মুহূর্তের জন্য সব শব্দ থেমে গিয়েছিল। এটা কি সত্যি? এটা কি সে জুয়েল? হাউ ইজ দিস ইভেন পসিবল? এটা তো মনে হচ্ছে কোনো সিনেমার সিন। জিনিয়া হতবাক হয়ে তাকিয়েছিল। তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। এই ছেলেটা কি সত্যি সেই জুয়েল? তার প্রতিটা অভিব্যক্তিতে যেন আগের মতন এক ফোঁটা সাদামাটা ভাব নেই। ঠিক তখনই কয়েকজন সাংবাদিক মাইক্রোফোন হাতে নিয়ে ছুটে এলো। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। মাইক্রোফোনগুলো জুয়েলের দিকে ধরা হলো। স্যার, আপনি এতদিন সাধারণ ছাত্র সেজেছিলেন। আমরা শুনেছি আপনার আসল পরিচয় আজ ফাঁস হয়েছে। আপনি কি নিশ্চিত করবেন? আপনি কি সত্যি এই দেশের রাষ্ট্রপতির একমাত্র ছেলে? পুরো কলেজ হতবাক। শিক্ষার্থীরা মুখ চাওয়াচাবি করছিল। কেউ বিশ্বাস করতে পারছিল না যিনি এতক্ষণ স্তব্ধ হয়েছিল। এবার সে হতবুদ্ধির মতন ফিসফিস করে বলল, আসলে রাষ্ট্রপতির ছেলে সে? জুয়েল এবার ধীরে ধীরে সানগ্লাস খুলল। তার চির পরিচিত শান্ত চোখগুলো আবারও দেখা গেল। এরপর সে এক রহস্যময় হাসি দিল। আমি তো কখনোই বলিনি আমি গরিব, তোমরাই ভুল ধরে নিয়েছিলে। পুরো ক্যাম্পাসে তখন বিস্ফোরণের মতো চিৎকার উঠল। সবাই চমকে গিয়েছিল। জিনিয়া চেয়ারে ধপ করে বসে পড়ল। তার মাথার মধ্যে শুধু একটা কথাই বাজছিল, জুয়েল প্রেসিডেন্টের ছেলে। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে জুয়েল গভীর দৃষ্টিতে চারপাশ দেখল। আজ সে আর কোনো সাধারণ ছাত্র নয়, সে রাষ্ট্রপতির ছেলে। এই পরিচয় ফাঁস হয়ে গেছে। ক্যাম্পাসের সবাই তাকিয়ে আছে তার দিকে, যেন তার পরের কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছে। একজন সাংবাদিক জিজ্ঞেস করল, আপনি এতদিন সাধারণ ছাত্রের মতো ছিলেন, অথচ আপনি দেশের সবচেয়ে ক্ষমতাশালী পরিবারের সদস্য। কেন আপনি আপনার আসল পরিচয় গোপন রেখেছিলেন? জুয়েল হালকা হাসল। তারপর দৃঢ় স্বরে বলল, পরিচয় দিয়ে মানুষের মূল্য ঠিক হয় না, কাজ দিয়ে ঠিক হয়। সবার মধ্যে এক প্রকার নীরব বিস্ময় ছড়িয়ে পড়ল। জুয়েল কথা চালিয়ে গেল, আমি আমার জীবন দিয়ে একটা জিনিস শিখেছি, মানুষকে তার গাড়ি, পোশাক, পারিবারিক অবস্থান দিয়ে বিচার করা উচিত নয়। একজন সত্যিকারের মানুষের মূল্য বোঝা যায় তার আচার আচরণ, তার নৈতিকতা এবং তার প্রতি মুহূর্তে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে। আমি যদি শুরুতেই বলতাম যে আমি রাষ্ট্রপতির ছেলে, তাহলে কি কেউ আমার প্রকৃত চরিত্র দেখতে চাইতো? না, সবাই শুধু আমার নামের পেছনে দৌড়াতো। দ্বিতীয় সাংবাদিক এবার প্রশ্ন করল, আপনার এই পরিচয় গোপন রাখার পেছনে কি কোনো বিশেষ কারণ ছিল? জুয়েল এবার একটু থামল। তারপর বলল, হ্যাঁ, কারণ আমি জানতে চেয়েছিলাম কেবলমাত্র আমার নাম নয়, আমি নিজে একজন ব্যক্তি হিসেবে কতটা মূল্যবান। সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে, বড় পরিবারে জন্ম নিলে মানুষ বড় হয়, কিন্তু আমি মনে করি বড় হওয়া নির্ভর করে মানুষের চরিত্র, তার স্বপ্নের প্রতি একাগ্রতা এবং তার মানবিকতার ওপর। আমি চেয়েছিলাম মানুষ আমাকে আমার আচরণের জন্য চিনুক, আমার পোশাক বা অবস্থানের জন্য নয়। তাই আমি নিজেকে সাধারণ ছাত্র হিসেবে ক্যাম্পাসে এনেছি এবং আজ আমি প্রমাণ করতে পেরেছি আসল বন্ধুত্ব, ভালোবাসা বা সম্মান পাওয়ার জন্য বিশাল পরিচয়ের দরকার নেই, দরকার একজন ভালো মানুষ হওয়া। এবার আরেকজন সাংবাদিক প্রশ্ন করল, আপনি এত বড় পরিবারের সন্তান, আপনার তো ক্ষমতা আছে, তাহলে আপনি কেন এতদিন কষ্ট করেছেন? জুয়েলের মুখে একটা দুঃখমাখা হাসি ফুটে উঠল। ক্ষমতা থাকলেই যে জীবনে সব সহজ হয়ে যায় তা নয়, বরং সত্যিকারের জীবন হচ্ছে সংগ্রাম করা, ব্যর্থতা থেকে শেখা, নিজের চেষ্টায় কিছু অর্জন করা। জন্মসূত্রে পাওয়া পরিচয় কখনোই আমার গর্বের বিষয় নয়। গর্বের বিষয় হচ্ছে আমি নিজে কি করতে পেরেছি। জীবন আমাদের কাছে সবসময় সহজ রাস্তা দেয় না, তবে আমরা যদি সৎ পথে থাকি, ধৈর্য ধরি, তাহলে সঠিক সময় আমাদের সামনে দরজা খুলবেই। তারপর আরেকটু গম্ভীর হয়ে বলল, আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে অনেকেই কেবল বাহ্যিক চাকচিক্য দেখে মানুষকে বিচার করে। গরিব হলে তাকে অবহেলা করা হয়, আর ধনী হলে তাকে অন্ধভাবে সম্মান দেওয়া হয়। কিন্তু প্রকৃত সম্মান অর্জন করতে হয় ভালো কাজ দিয়ে। তারপর সে উপস্থিত ছাত্রদের দিকে তাকিয়ে বলল, তোমরা যদি জীবনে সত্যিকারে কিছু অর্জন করতে চাও, তাহলে পরিচয়ের পেছনে দৌড়াবে না, ক্ষমতা লোভ করবে না, বরং নিজের মূল্য নিজেই তৈরি করো। কারণ আজ যে বড় লোক, কাল সে গরিব হতে পারে, আর আজ যে গরিব, সে আগামীকাল সবার উপরে উঠতে পারে।
তোমার চরিত্র, তোমার সততা, এগুলি তোমাকে জীবনে সত্যিকারের মানুষ বানাবে। যদি কেউ তোমাকে ছোট মনে করে, তোমাকে অবজ্ঞা করে, তাহলে তাদের ভুল প্রমাণ করো নিজের সাফল্য দিয়ে, প্রতিশোধ দিয়ে নয়, কারণ সাফল্যই তোমার সবচেয়ে বড় উত্তর। পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে শুনছিল। জুয়েলের এই কথাগুলো শুধু সাংবাদিকদের জন্য নয়, পুরো সমাজের জন্য ছিল। তার কথার প্রতিটি বাক্যে যেন জীবনের গভীর শিক্ষা লুকিয়েছিল। তারপর সে শেষবারের মতো বলল, আমি একজন সাধারণ ছেলে ছিলাম, এখনো আছে। রাষ্ট্রপতির ছেলে হওয়া আমার পরিচয়, কিন্তু মানুষ হিসাবে কেমন তা আমার চরিত্র নির্ধারণ করবে। এবং আমি চাই তোমরা সবাই নিজের নাম, পরিবারের অবস্থান না দেখে নিজের গুণ দিয়ে পরিচিত হও, কারণ আসল মূল্যবান সম্পদ হলো সততা, পরিশ্রম আর ভালোবাসা। এই কথা শেষ হতে পুরো ক্যাম্পাস হাত তালিতে ফেটে পড়ল। কেউ কখনো ভাবেনি সে সাধারণ ছাত্রটা, সে সাধারণ ছেলেটা একদিন এত বড় বার্তা দিয়ে দেবে যা সবার জীবন বদলে দিতে পারে। রাত তখন প্রায় 8টা। শহরের আলো ঝলমলে রাজপথ ধরে এগিয়ে যাচ্ছে একটা কালো বিলাসবহুল গাড়ি। গাড়ির ভেতরে বসে আছে জিনিয়া, পাশে জুয়েল। কিন্তু আজকের জুয়েল যেন অন্য কেউ। কলেজের সেই সহজ সরল সাধারণ ছেলেটির বদলে তার চেহারায় আজ গভীর গম্ভীরতা। তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। জিনিয়া নিঃশব্দে বসে আছে, গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে। তার মন আছে এলোমেলো। প্রেসিডেন্টের ছেলে জুয়েল, এই সত্যিটা সে কিভাবে বিশ্বাস করবে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না, তুমি প্রেসিডেন্টের ছেলে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? কষ্ট না, কিন্তু এটা এত বড় সত্য তুমি কিভাবে এতদিন লুকিয়ে রেখেছিলে? কারণ আমি চাইনি কেউ আমাকে আমার পরিচয়ের কারণে ভালোবাসুক। আমি চাইছিলাম কেউ আমাকে আমার মতো করে ভালোবাসুক। তুমি কি জানো তুমি আমাকে কতবার ভুল প্রমাণ করেছো? আমি ভাবতাম তুমি একটা বোকা সাধারণ ছেলে, অথচ তুমি। জুয়েল হালকা হাসে, কিন্তু তার চোখে গভীর কিছু লুকিয়ে আছে। গাড়ি ধীরে ধীরে থামে বিশাল এক বাগানের সামনে। সামনে সুবিশাল একটা রাজপ্রাসাদের মতো বাড়ি। বিশাল গেট খুলে যায়, আর সাথে সাথে কয়েকজন সিকিউরিটি অফিসার হাত তুলে স্যালুট জানায়। জিনিয়া নিঃশব্দে গাড়ি থেকে নামে। চোখের সামনে বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি, চারপাশে কড়া নিরাপত্তা। বিশাল সব গার্ডরা লাইনে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে জুয়েলকে। হঠাৎ প্রেসিডেন্ট নিজেই বেরিয়ে আসেন বিশাল সিঁড়ির উপর দাঁড়িয়ে। তার মুখ গম্ভীর, চোখে এক দৃঢ় দৃষ্টিভঙ্গি। অবশেষে তুমি চলে এলে জুয়েল। হ্যাঁ বাবা, এবার আমি আমার পরিচয় লুকিয়ে রাখবো না। জিনিয়া প্রেসিডেন্টের দিকে তাকিয়ে থাকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রেসিডেন্টের দৃষ্টিতে অদ্ভুত এক কঠোরতা, যেন তিনি জিনিয়াকে পর্যবেক্ষণ করছেন। হঠাৎ বাইরে গাড়ির শব্দ হয়। জিনিয়ার চোখ বিস্ময়ে বড় হয়েছে। তার বাবা মাও এসে গেছে। এটা কি হচ্ছে জিনিয়া? তুমি আমাদের না জানিয়ে কোথায় চলে গিয়েছিলে? আমরা শুনেছি তুমি এই ছেলেকে বিয়ে করেছো। বাবা মা, আমি জুয়েলকে ভালোবাসি, আর তিনি শুধু জুয়েল নন, উনি এই দেশের প্রেসিডেন্টের ছেলে। এই কথাটা শুনে জিনিয়ার বাবা হতভম্ব হয়েছেন। মা যেন কিছুক্ষণ কোনো কথাই খুঁজে পাচ্ছেন না। তুমি কি বললে? প্রেসিডেন্টের ছেলে? হ্যাঁ, উনি সত্যি বলেছে, আমি তার শ্বশুর। পুরো পরিবেশ থমথমে হয়েছে। একদিকে প্রেসিডেন্টের গভীর দৃষ্টি, অন্যদিকে জিনিয়ার পরিবারের বিস্ময়। জিনিয়ার বাবা মা প্রথমেই বিয়ে মেনে নিতে চায় না, কিন্তু প্রেসিডেন্ট হঠাৎ করে বলেন, ভালোবাসা অর্থ সামাজিক অবস্থান নয়, হৃদয়ের গভীরতা। আমার ছেলে একজন সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল, আর সে এমন একজনকে ভালোবেসেছে যে তার হৃদয়টাকে চিনতে পেরেছে, পরিচয়কে নয়। এ কথা শুনে জিনিয়ার বাবা ধীরে ধীরে নরম হন। জিনিয়ার চোখেও জল চলে আসে। বাবা, আমি সত্যি বলছি, জুয়েল যতই বড় হোক, সে আমার জন্য সেই সাধারণ ছেলেটাই থাকবে যাকে আমি ভালোবাসি। শেষমেশ জিনিয়ার বাবা মাও তাদের সম্পর্ক মেনে নেয়। রাতের আকাশে চাঁদের আলো পড়ছে প্রেসিডেন্টের বাসভবনের ছাদে। জুয়েল আর জিনিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। কেমন লাগছে প্রেসিডেন্টের পুত্রবধূ হতে? যত বড় পরিচয় থাক না কেন, আমার কাছে তুমি সেই আগের মতোই থাকবে, আমার বোকা জুয়েল। জুয়েল হেসে ফেলে। এই হাসির মধ্যে ছিল ভালোবাসা, নতুন জীবনের প্রতিজ্ঞা এবং অতীতের গোপনীয়তাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার এক দৃঢ় সংকল্প। আর ওইদিকে রকি অস্থির হয়ে কক্ষে পায়চারি করছিল। তার চোখে এক অদ্ভুত পাগলামি। সামনে বসে থাকা মধ্যবয়স্ক লোকটা সিগারেট ধরিয়ে বলল,
তুমি কি নিশ্চিত যে এবার জুয়েলকে শেষ করতে পারবে? এবার সুযোগ হাতছাড়া হবে না। প্রেসিডেন্টের ছেলেকে শেষ করা মানে প্রেসিডেন্টকেও ধ্বংস করা। আর আপনিও তো এই দিনটার অপেক্ষা করছিলেন। লোকটা ধোঁয়া ছেড়ে এক নিঃশব্দ হাসি দিল। আমি অপেক্ষা করছিলাম প্রতিশোধের জন্য। প্রেসিডেন্ট আমার জীবন ধ্বংস করেছে, আমার কেরিয়ার শেষ করেছে। তার ছেলে তো আমার চেয়েও বড় শত্রু। রকি বুঝতে পারল লোকটার ক্ষোভ বহু পুরনো। সে ছিল প্রেসিডেন্টের সাবেক রাজনৈতিক সহযোগী, যাকে এক দুর্নীতির মামলায় প্রেসিডেন্টই কারাগারে পাঠিয়েছিলেন। এবার সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। আমাদের দুজনের উদ্দেশ্য এক, জুয়েলকে শেষ করা। রকির ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সকালবেলা প্রেসিডেন্টের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। জুয়েল এবং প্রেসিডেন্ট নীরব ছিল। আমার মনে হচ্ছে শত্রুরা কিছু একটা করতে যাচ্ছে। নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। হ্যাঁ বাবা, কিন্তু রকি এবার অন্যভাবে আঘাত করতে চাইবে। আমি ওর চোখের বাসা পড়েছি। ও এবার আমার নয়, আপনার উপর আঘাত করবে। তাহলে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। রাজু লক্ষ্য করছিল রকি কিছু একটা বড়সড় চাল দিচ্ছে। একদিন কলেজের বাইরে গোপনে এসে রকির এক ফোনালাপ শুনে ফেলে। সব ঠিকঠাক আছে, প্রেসিডেন্টের উপর আঘাত করব আর জুয়েল নিজেই শেষ হয়ে যাবে। রাজুর চোখ বিস্ফোরিত হলো। সে দৌড়ে গিয়ে জিনিয়াকে জানায়। জিনিয়া, রকি এবার আরো বড় কিছু করছে। প্রেসিডেন্টের উপর আক্রমণ হবে, জুয়েলকেও শেষ করবে। আমরা কি করব? জুয়েলকে বলতে হবে। তারা দ্রুত প্রেসিডেন্টের বাসভবনে ছুটে গেল। জুয়েল পরিকল্পনা করলো রকিকে ধরা হবে। রকি আমাকে আঘাত করতে চাইলে অর্জুনা আমার পথ খুলে দেব, কিন্তু শেষ পর্যন্ত ও নিজেই পাদে পড়বে। একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হলো যেখানে রকি হামলা চালানোর পরিকল্পনা করেছিল। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে রকি ও তার দল অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। রকি চিৎকার করে, আজ প্রেসিডেন্ট শেষ, আজ তুমি মরবে। ঠিক তখনই চারপাশে লুকিয়ে থাকা স্পেশাল ফোর্সের সদস্যরা বেরিয়ে আসে। রকি, এবার কার ফাঁদে কে পড়েছে? রকি অবাক। গোলাগুলি শুরু হয়ে যায়। লোকটা পালাতে চেষ্টা করে, কিন্তু জিনিয়া ও রাজু তাকে আটকে ফেলে। এবার তোর প্রতিশোধের খেলা শেষ। রকি ও তার সহযোগী পুলিশের হাতে ধরা পড়ে। অপরাধীরা কখনো জয়ী হতে পারে না। রকি পাগলের মতো চিৎকার করছিল। আমি হারবো না, আমি। পুলিশ তাকে টেনে নিয়ে গেল। জিনিয়া ও জুয়েল একে অপরের দিকে তাকিয়ে রইল। সবাই বলে ক্ষমতা বড় জিনিস, কিন্তু ভালোবাসার শক্তি ক্ষমতার চেয়েও বড়। সত্যিকারে ভালোবাসার সব বাধা পার হতে পারে। আজ তার প্রমাণ আমরা পেলাম। তারা ভালোভাবে প্রোগ্রামটা সম্পন্ন করলো। সকালবেলা সূর্যের কোমল আলো জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে। জিনিয়া ধীরে ধীরে চোখ মেলে দেখে জুয়েল তার পাশে শুয়ে আছে, গভীর নিদ্রায়। তার মুখে এক প্রশান্তির ছাপ। জিনিয়া মৃদু হাসে, তার আঙুল দিয়ে জুয়েলের চুলে আলতো করে স্পর্শ করে। এত কাছ থেকে তোমাকে দেখার সৌভাগ্য আমার হলো। আমাদের এই নতুন জীবনের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করতে চাই। জুয়েল হঠাৎ চোখ খুলে জিনিয়ার দিকে তাকায়। সকাল সকাল এত কি ভাবছো? কিছু না, তোমাকে দেখছিলাম। তাহলে তো আমি সত্যি ভাগ্যবান। দুজনেই হাসিতে মেতে ওঠে। রান্নাঘরে জিনিয়া নাস্তা প্রস্তুত করছে। জুয়েল পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। আজ আমি তোমার জন্য নাস্তা বানাবো। তুমি রান্না জানো? তোমার জন্য সবকিছু শিখে নেব। জুয়েল ডিম ভাজতে শুরু করে, কিন্তু ডিম প্যান থেকে পড়ে যায়। জিনিয়া হেসে ফেলে। তোমার এই চেষ্টাটাই সবচেয়ে মিষ্টি। তোমার হাসির জন্য আমি সব করতে পারি। বিকেলবেলা বাগানে দুজন হাঁটছে। পাখির কিচিরমিচির আর হালকা বাতাস পরিবেশকে আরও রোমাঞ্চকর করে তুলছে। জুয়েল, আমাদের ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছ? আমি শুধু চাই প্রতিটি দিন তোমার সাথে কাটাতে। তোমার হাসি, তোমার কথা, সবকিছু আমার জীবনের অংশ হোক। তুমি এত রোমান্টিক কবে থেকে হলে? যেদিন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। চোখে চোখে কথা হয়। রাতে আকাশে পূর্ণিমার চাঁদ। দুজনে বারান্দায় বসে আছে। জুয়েল, চাঁদটা দেখো কত সুন্দর। হ্যাঁ, কিন্তু তোমার সৌন্দর্যের কাছে কিছুই না। তুমি সব সময় এমন কথা বলো কেন? কারণ তুমি আমার জীবনের আলো। জিনিয়া জুয়েলের কাঁধে মাথা রাখে। জুয়েল তার হাত ধরে। জিনিয়া, আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রতিটি সুখ দুঃখে পাশে থাকবো। আমিও জুয়েল, আমরা একসঙ্গে সবকিছু পার করব। দুজনেই চাঁদের আলোয় একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকে। তাদের ভালোবাসা আরও গভীর হয়। রাত গভীর। বাইরে পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করছে।
তার নরম আলো জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে। ঘরের ভেতর একটা মৃদু বাতি জ্বলছে, যা পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে। জিনিয়া জুয়েল বিছানায় পাশাপাশি বসে আছে। দিনের ক্লান্তি তাদের চোখে মুখে স্পষ্ট, কিন্তু একে অপরের সান্নিধ্যে তারা প্রশান্তি খুঁজে পায়। জিনিয়া, জানো তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার জন্য অমূল্য। তুমিও তো আমার জীবনের সবচেয়ে বড় উপহার। জুয়েল আলতো করে জিনিয়ার হাতে হাত রাখে। তার স্পর্শে জিনিয়ার হৃদয় দ্রুত স্পন্দিত হয়। তারা একে অপরের চোখে গভীরভাবে তাকায়, যেন চোখের ভাষায় সব কথা বলা যায়। তোমার চোখে এই গভীরতা আমাকে সবসময় মুগ্ধ করে। আর তোমার সম্পর্ক আমাকে নিরাপত্তা দেয়। জুয়েল ধীরে ধীরে জিনিয়ার চুলে আঙ্গুল চালায়, তার মুখের কাছাকাছি এসে ফিসফিস করে বলে, তোমার সাথে এই মুহূর্তগুলো আমি চিরকাল ধরে রাখতে চাই। জিনিয়া চোখ বন্ধ করে জুয়েলের স্পর্শ অনুভব করে। তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ কাজ করে, যা শব্দের বাইরে। তারা ধীরে ধীরে একে অপরের আরও কাছাকাছি আসে। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যায়। এই নিবিড় মুহূর্তে তারা নিজেদের হারিয়ে ফেলে। সময় যেন থমকে যায়। রাত গভীর থেকে গভীরতর হয়, কিন্তু জুয়েল ও জিনিয়ার হৃদয়ের উষ্ণতা সময়কে থমকে দেয়। তাদের নিঃশ্বাসের ছন্দ একে অপরের সাথে মিলে যায়, যেন দুটি সুর একসঙ্গে মিশে একটা মেলোডি তৈরি করছে। জুয়েল আলতো করে জিনিয়ার মুখ স্পর্শ করে। তার আঙ্গুলের স্পর্শে জিনিয়ার ত্বকে এক শিহরণ জাগে। তারপর সে ধীরে ধীরে তার ঠোঁট জিনিয়ার কপালে রাখে, একটা কোমল চুম্বন এঁকে দেয়। তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার জন্য স্বপ্নের মতো। জিনিয়া মৃদু হাসে, তার চোখে ভালোবাসার ঝিলিক। তুমি তো আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। তারা একে অপরের চোখে গভীরভাবে তাকায়, যেন চোখের ভাষায় সব কথা বলা যায়। জুয়েল আবার ধীরে ধীরে জিনিয়ার চুলে আঙুল চালায়, তার মুখের কাছাকাছি এসে ফিসফিস করে বলে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই। তোমার সাথে থেকে আমার সব স্বপ্ন পূরণ করতে চাই। তারা একে অপরকে আলিঙ্গন করে। তাদের হৃদয়ের স্পন্দন একসঙ্গে মিলে যায়। রাতের নীরবতা তাদের ভালোবাসার সাক্ষী হয়। রাতের চাঁদের আলো তাদের সম্পর্ককে আরও মায়াবী করে তোলে। এইভাবে জুয়েল ও জিনিয়া তাদের ভালোবাসার গভীরতা অনুভব করে, একে অপরের সান্নিধ্যে রাত কাটায়। তাদের সম্পর্কের এই নিবিড় মুহূর্তগুলো তাদের বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে। আপনারা গল্পের সারমর্ম থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়গুলো বিশ্লেষণ করে সাধারণ মানুষের জন্য নিম্নোক্ত উপদেশগুলো প্রদান করতে পারে। গল্পের প্রধান চরিত্র জুয়েল তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছে। তারই দৃঢ়তা আমাদের শেখায় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে সত্যের পথে থাকা উচিত। মিথ্যে বা অসততার আশ্রয় কখনো দীর্ঘস্থায়ী সমাধান এনে দিতে পারে না, বরং এটা আরও জটিলতা সৃষ্টি করে। জীবনের প্রতিটা ক্ষেত্রে সত্য ও ন্যায়ের অনুসরণ করুন। সাময়িক অসুবিধা আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার জন্য সম্মান ও শান্তি বয়ে আনবে। জুয়েল ও জুনিয়ার সম্পর্ক আমাদের দেখায় যে ভালোবাসা বিশ্বাস একটা সম্পর্কের মূল ভিত্তি। তাদের পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং ভালোবাসা তাদের সম্পর্ককে মজবুত করেছে। আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক গড়ে তুলুন বিশ্বাস, সম্মান ও ভালোবাসার মাধ্যমে। এটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী সুখী করবে। গল্পের খলনায়ক রকি প্রতিশোধের আগুনে জ্বলছিল, যা শেষ পর্যন্ত তার পতন ডেকে আনে। প্রতিশোধের চিন্তা মানুষকে অন্ধ করে দেয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে। প্রতিশোধের চিন্তা থেকে বিরত থাকুন, বরং ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে জীবনের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করুন। এটা মানসিক শান্তি ও সামাজিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। জুয়েল ও জিনিয়া তাদের ব্যস্ত জীবনের মাঝেও একে অপরের সাথে সময় কাটিয়েছে, যা তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায় প্রিয়জনের সাথে সময় কাটাতে ভুলে যাই, যা সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে। আপনার পরিবার ও প্রিয়জনের সাথে নিয়মিত সময় কাটান। এটা সম্পর্কের বন্ধনকে মজবুত করবে এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। গল্পে দেখা যায় জুয়েল ও জিনিয়া বিভিন্ন সময়ে সহানুভূতি ও ক্ষমার মাধ্যমে সম্পর্কের জটিলতা দূর করেছে। ক্ষমা মানুষকে মানসিক ভার মুক্ত করে এবং সম্পর্কের উন্নতি ঘটায়। জীবনে ক্ষমা ও সহানুভূতির চর্চা করুন। এটা আপনার মানসিক শান্তি বজায় রাখতে এবং সম্পর্কের উন্নতিতে সহায়তা করবে। জুয়েলও তার জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ ধৈর্য ও অধ্যবসায়ের সাথে মোকাবেলা করেছে। জীবনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেগুলোকে ধৈর্য ও অধ্যবসায়ের সাথে মোকাবেলা করলে সফলতা অর্জন করা যায়। জীবনের প্রতিটা চ্যালেঞ্জকে ধৈর্য ও অধ্যবসায়ের সাথে মোকাবেলা করুন। হাল ছেড়ে না দিয়ে কঠোর পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে আপনি সফল হতে পারবেন।
রকির নেতিবাচক কর্মকাণ্ড ও মনোভাব তার জীবনে বিপর্যয় ডেকে আনে। নেতিবাচক চিন্তা কর্মকাণ্ড থেকে দূরে থাকা আমাদের জীবনে শান্তি ও সফলতা বয়ে আনতে পারে। নেতিবাচক চিন্তা ও প্রভাব থেকে নিজেকে দূরে রাখুন। ইতিবাচক মনোভাব ও কর্মকাণ্ডের মাধ্যমে জীবনে সফলতা শান্তি অর্জন করুন। জুয়েল তার ব্যক্তিগত উন্নয়নের প্রতি মনোযোগী ছিল, যা তাকে জীবনে সফল হতে সহায়তা করেছে। আত্মোন্নয়নে আমাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে সহায়তা করে। আত্মোন্নয়নের প্রতি মনোযোগ দিন। নতুন দক্ষতা অর্জন, জ্ঞান বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করুন। জিনিয়া জুয়েলের সম্পর্ক আমাদের শেখায় যে সঠিক সঙ্গী নির্বাচন জীবনে সুখ ও সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সঙ্গী আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সমর্থন ও অনুপ্রেরণা যোগাবে। জীবনে সঠিক সঙ্গী নির্বাচন করুন, যিনি আপনার মূল্যবোধ, লক্ষ্য, স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা আপনার জীবনে সুখ ও সফলতা বয়ে আনবে। জুয়েল ও জিনিয়া তাদের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে গুরুত্ব দিন, যা আপনার জীবনে আনন্দ ও প্রশান্তি বয়ে আনবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। গুড বাই।